ফার্স্ট অফ অল আমরা একটু ফিজিওলজি আইটেম কার্ডের যে ছবিটা সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো যে জেনারেল ফিজিওলজিতে আইটেম টোটাল আছে 10টা। 10টার মাঝে নাম্বার ওয়ান আইটেমটা হচ্ছে ভেরি ইজি, সবচেয়ে সহজটা, কিন্তু আমাদের মেডিকেলের জীবনের যেহেতু প্রথম, এই জন্য এটা আমাদের জন্য একটু মানে কঠিনই লাগে আর কি। তো প্রথম আইটেমটা হচ্ছে ডেফিনেশন, গোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিজিওলজি, হোমিওস্ট্যাসিস, definition, measure, functional system, control system of the body. তো আইটেম ওয়ানের টপিক বেসিক্যালি এই যেগুলো আর কি, এগুলো হচ্ছে আইটেম ওয়ানের টপিক। ওকে, সাইজ একটু ছোট করে নিচ্ছি। এটা হচ্ছে ফিজিওলজি আইটেম, ঠিক আছে। তো প্রথমত যেহেতু ডেফিনেশন অফ ফিজিওলজি, আমরা এটাতে লিখতেছি। ডেফিনেশন কি? ফিজিওলজি ইজ দ্য সায়েন্স that seeks the explain the physical and chemical mechanism that are responsible for the origin, development and progression of life. তো এখানে ফিজিওলজি মূলত আমাদের বডির যে সিস্টেমটা আছে, এই বডি সিস্টেমটাকে কিভাবে বডি মেনটেন করে, যে আমরা যে সুস্থ থাকি, অসুস্থ হই, তাহলে এই সুস্থ থাকাটা হচ্ছে ফিজিওলজি, আর অসুস্থ হওয়াটা হচ্ছে প্যাথোলজি। হ্যাঁ, তাহলে আমরা সুস্থ থাকার মেকানিজমটাকে আমরা বলি হচ্ছে ফিজিওলজি। ওকে, তো এরপর আমরা সামনের দিকে যাচ্ছি যে মেকানিজম অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজম। তাহলে এখানে ফিজিক্যাল কোন কোন মেকানিজম মেনটেন করে এবং কেমিক্যালি সে কোন কোন মেকানিজমটাকে মেনটেন করে, এই সবগুলো মিলেই হচ্ছে ফিজিওলজি। ডেফিনেশন জীবনেও কেউ জিজ্ঞেস করবে না, এটাকে আমরা স্কিপ করতে পারি। তো এটা আসলে এই ডেফিনেশনটা পুরোটাই হচ্ছে আমাদের গাইডন থেকে নেয়া। আমরা ওই যে রেকর্ডেড যে ক্লাসটা আছে আমরা সেখানে দেখিয়েছিলাম, যেটা গাইডনের একদম পুরো প্রথম দিকের দুইটা লাইন আছে, এই দুইটা লাইন হচ্ছে মূলত এটা ফিজিওলজি ডেফিনেশনটা। এই ডেফিনেশনের পরে একটু উপরে লাইন আছে যেটা গাইডের মধ্যে নাই, সেটা হচ্ছে ইচ টাইপ অফ লাইফ from the simplest virus to the largest tree or the complicated human being has its own functional characteristics. প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গাছগাছালি, প্রাণী, মানে মোট কথা হচ্ছে যারই হচ্ছে একটা আছে, লাইফ আছে, তার ক্ষেত্রে হচ্ছে একটা ফিজিওলজি সে মেনটেন করে। তো এটা হচ্ছে ফিজিওলজি ডেফিনেশন, নট মাচ ইম্পর্টেন্ট। ব্রাঞ্চেস অফ ফিজিওলজি, কি কি ব্রাঞ্চ আছে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করতে পারে। ফার্স্ট অফ অল আমাদেরকে টিচার জিজ্ঞেস করবো হচ্ছে ডেফিনেশন অফ ফিজিওলজি। প্রথম দিকের আইটেম যেহেতু আমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আমি আবারও একটু তোমাদেরকে বলতেছি পড়ার টেকনিকটা। পড়ার টেকনিকটা হচ্ছে কিছু ওয়ার্ডকে তুমি ফোকাস করবা, যেমন এখানে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল মেকানিজম, এটাকে তুমি ফোকাস করবা। এটাকে ফোকাস করলে তোমার কি হবে? দ্য সায়েন্স দ্যাট সিক্স দ্য এক্সপ্লানেশন। হ্যাঁ, এটা এক্সপ্লানেশন, কার এক্সপ্লানেশন? ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজমের এক্সপ্লানেশন। এই ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজম কি করে? এটা হচ্ছে বডির ফিজিওলজি, রেসপন্সিবল ফর দ্য অরিজিন, তার উৎপত্তি, ডেভেলপমেন্ট এবং উৎপত্তি থেকে তার আস্তে আস্তে বেড়ে ওঠা এবং প্রোগ্রেশন অফ লাইফ, তার লাইফের একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে পদার্পণ, এটাকেই হচ্ছে আমরা ফিজিওলজি বলি। ব্রাঞ্চেস এর মধ্যে হচ্ছে 9 ব্রাঞ্চেস। আমরা এটা ওই বোটানি আমরা পড়ছিলাম না, মনে আছে কিনা জানি না। বোটানিতে আমাদের একদম ভাইরাস থেকে শুরু হয়, ভাইরাস থেকে শুরু করে আমরা কোথায় যাই, আস্তে আস্তে যাই হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর ম্যালেরিয়া। এরকম করে আমরা এখানেও ব্রাঞ্চ গুলোকে আমরা ভাগ করতে পারি। ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি। সেলুলার ফিজিওলজিটা হচ্ছে মূলত আমাদের ওই যে বোটানির ফার্স্ট চ্যাপ্টার যা পড়ছি সেলুলার ফিজিওলজিতে, আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আছে, তোমাদের বিশ্বাস না হলে তোমরা ওটা দেখেও নিতে পারো, একদম হুবহু মোরলেস সেম। তারপর হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি, তো এটা আমার দরকার নাই। ইনভার্টিব্রেট ফিজিওলজি, ভার্টিব্রেট ফিজিওলজি, এগুলো তো বুঝতেছো, অমেরুদণ্ড প্রাণীর এবং মেরুদণ্ডী প্রাণীর ফিজিওলজি। এগুলো আমাদের জীবনেও লাগবে না ভাই, জাস্ট এগুলো একবার পড়ে নেয় আর কি। তো হিউম্যান ফিজিওলজি ইজ আওয়ার টপিক। হ্যাঁ, আমাদের হিউম্যান ফিজিওলজিটা আমাদের লাগবে, আমরা এটাতেই হচ্ছে ফোকাস করব। এখানে এই প্রথম অংশটা মোটামুটি বাইক একটা জিনিস, এটা থেকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে না। তো এটা থেকে তারপরেও কিছু এক্সট্রা জিনিস গাইডে দেওয়া আছে যেটা ইম্পর্টেন্ট। তো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিজিওলজি ইন মেডিকেল সায়েন্স, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা এটাকে একটু ফোকাস করি। দেখো ইম্পর্টেন্স অফ ফিজিওলজি, এখানে 5টা ইম্পর্টেন্স দেওয়া আছে। 5টা ইম্পর্টেন্সের মধ্যে
ফার্স্ট, ফিজিওলজি ইজ দ্য ভাস্ট ডিসিপ্লিন ইন মেডিকেল সায়েন্স। হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা অনেক বড় একটা ডিসিপ্লিন, অনেক বেশি আলোচনা এখানে। ফিজিওলজি মানেই পুরো হিউম্যান বডি কি বোঝায়। সেকেন্ডলি দেয়া আছে ইট এক্সপ্লেইনস ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজম। একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে কি কি এক্সপ্লানেশন আছে। এখানে এক্সপ্লানেশন আছে ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজমের এক্সপ্লানেশন আছে। যেই ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজম গুলা একটা ইন্ডিভিজুয়ালের অরিজিন, ডেভেলপমেন্ট এবং প্রোগ্রেশন অফ লাইফ নিয়ে আলোচনা করে। ওকে, ইট কনসার্নস উইথ দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স এন্ড মেকানিজম অফ দ্য হিউম্যান বডি দ্যাট মেক ইট লিভিং বিং। একটা মানুষকে যেই যেই প্রসেস গুলা একটা মানুষের বডিতে থাকলে আমরা বলি যে সে বেঁচে আছে, তার জীবনটা আছে, তার লাইফটা আছে, ওই জিনিসগুলার ওই প্রসেস গুলা ক্যারেক্টারিস্টিক্স এবং মেকানিজম দুটাকেই আমরা একসাথে ফিজিওলজিতে আলোচনা করব। ফিজিওলজি ইজ দ্য কি ফর আন্ডারস্ট্যান্ডিং অল ব্রাঞ্চেস অফ মেডিকেল সায়েন্স। তার মানে তুমি প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি, যত বড় ডাক্তারই হও না কেন, ইউ হ্যাভ টু গো থ্রু ফিজিওলজি। ফিজিওলজি যদি না বুঝো তুমি আসলে ডাক্তারই হতে পারবে না, সহজ কথা। তারপর হচ্ছে 5 নম্বরে, সাউন্ড নলেজ অফ ফিজিওলজি এন্ড আদার রিলেটেড বেসিক ডিসিপ্লিনস ইজ এসেনশিয়াল ফর দ্য রেশনাল প্র্যাকটিস ফর মেডিকেল এন্ড রিলেটেড হেলথ সায়েন্সেস। তাহলে তুমি একটা মানুষকে ধুম করে একটা ড্রাগ, একটা মেডিসিন সাজেস্ট করতে পারবা না। অথবা যেমন আমাদের একটু জ্বর হলে আমরা কি করি, একটা মাথা খেয়ে ফেলি, একটা প্যারাসিটামল খেয়ে ফেলি যাতে জ্বরটা কমে যায়। তো এই যে জ্বর আসা, এটাও কিন্তু একটা ফিজিওলজি, যে জ্বর আসলে আমাদের বডিতে ইমিউনিটি ডেভেলপ করবে এবং বডির ভিতরে যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো এন্টার করে এগুলো মারা যাবে। তো এই যে জিনিসটাকে আমরা যদি না জানি, আমরা জ্বর আসার সাথে সাথে আমরা ধুম করে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, আমরা জ্বরটাকে বন্ধ করে দিই। হ্যাঁ, অবভিয়াসলি যদি খারাপ ধরনের জ্বর হয় তাহলে ঠিক ইটস ইম্পর্টেন্ট, বাট নর্মাল ফিভার, একটু গাটা জ্বর জ্বর লাগতেছে, তুমি ধুম করে একটা ওষুধ দিয়ে দিবে, তাহলে কিন্তু এটা ওই ওই বডিটার জন্য, ওই পেশেন্টটার জন্য তুমি কিন্তু ক্ষতি করবে, এটা আসলে ভালো বললে না। যে কারণ ওই জ্বরটা আসলে বডির ইমিউনিটিটাকে মেনটেন করে যাচ্ছিল। তো আসলে আমরা এই ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্সটা কি, এটা যদি টিচার আইটেমে জিজ্ঞেস করে, তুমি ফার্স্ট অফ অল পয়েন্ট একদম মুখস্থ করার পয়েন্ট, আমি টেকনিকটা বলতেছি, এটা তোমার মুখস্থ থাকবে না, কারণ তোমার এই সিম্পল জিনিস যেটা জিজ্ঞেস নাও করতে পারে সেটা পড়তে গিয়ে তোমার দেখা যাবে রাত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। এই জন্য তুমি কি বলবে, পয়েন্ট টু বি নোটেড, তুমি কিভাবে পড়বা। প্রথমে এটা একটা ভাস্ট ডিসিপ্লিন, এই ওয়ার্ডটাকে তুমি ফোকাস করবা, যে এখানে অনেক বেশি আলোচনা করা হয়। সেকেন্ড লাইনে তুমি ফোকাস করবো হচ্ছে ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজম। হ্যাঁ, যেটা কি করে অরিজিন, ডেভেলপমেন্ট এবং প্রোগ্রেশন অফ লাইফ নিয়ে, লাইফটাকে নিয়ে মেনটেন করে, রেসপন্সিবল, মানে যেটা মেনটেন করে যায় আর কি। থার্ড যেটা ফোকাস করবা, যে ক্যারেক্টারিস্টিক্স এবং মেকানিজম অফ অফ হিউম্যান বডি। হ্যাঁ, হিউম্যান বডির ক্যারেক্টারিস্টিক্স এবং মেকানিজম গুলো নিয়ে আলোচনা করে। ফোর্থ নাম্বারে তুমি যেটা মুখস্থ করবে সেটা হচ্ছে প্যাথোলজি, মানে আদার ব্রাঞ্চে, তুমি এখানে প্রয়োজনে লিখে রাখবে সাথে, যে আদার মেডিকেল সায়েন্সের আদার ব্রাঞ্চ গুলো বোঝার জন্য ফিজিওলজি ইজ ইম্পর্টেন্ট। তারপরে ফিফথে যেটা আসবে সেটা দেখবো হচ্ছে রেশনাল প্র্যাকটিস অফ ফিজিশিয়ান অর মেডিকেল অর রিলেটেড হেলথ সায়েন্সেস। রেশনাল প্র্যাকটিস, যে তুমি একটা ভালো, রেশনাল মানে হচ্ছে যেটা দরকারি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেয়া, যতটুকু প্রয়োজন না ততটুকু ইউজ না করা, এটা হচ্ছে রেশনাল প্র্যাকটিস। হ্যাঁ, তারপরে হচ্ছে গাইডের মাঝে আরো কিছু দেয়া আছে। তো এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস। আমি একটু তোমাদেরকে একটু সাইড একটু যদি পড়াই, একটু দেখো। একটা সেল, আমরা বোটানিতে পড়েছিলাম সেল ডিভিশনের ক্ষেত্রে, একটা সেল যদি এটা হয়, এটা নিউক্লিয়াস। তো এই সেলটা মারা যায় দুইটা ভাবে, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, কি অ্যাপোপ্টোসিস, আর একটা হচ্ছে নেক্রোসিস। এটা যেহেতু তোমরা পড়ছো তাহলে তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, অ্যাপোপ্টোসিস কি আর নেক্রোসিস কি, কেউ বলতে পারবা অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি জেনেটিক্যালি একটা সেল যদি মারা যায় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস হচ্ছে অ্যান নিউট্রিশনের কারণে যেটা মারা যাবে, নিউট্রিশনের অভাবে যে সেলটা মারা যায় সেটাকে বলা হয় নেক্রোসিস টাইপ অফ সেল ডেথ। মানে যে কোনো লিভিং লিভিং সেল মারা যায় হচ্ছে দুইটা ওয়েতে। হ্যাঁ, প্রোগ্রাম সেল ডেথ লিখেছ, খুব সুন্দর। নিশ্চয় লেকচার আগেরটা করছে না, তবে প্রোগ্রাম ওয়ার্ডটা বলতো না, সেল ডেথই বলতো, জেনেটিক্যালি বলতো। ঠিক আছে, খুব ভালো একটা অ্যান্সার দিছো, খুবই কনসাস এবং আহ, তুমি সচেতন আর কি, আমি যেটা বলবো নুসরাত।
তো জেনেটিক্যালি সেল ডেথ এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো এই অ্যাপোপ্টোসিসটা আমরা যদি আমরা নর্মালি বলি, তোমরা আমাকে দেখা যাচ্ছে কিনা স্ক্রিন আমি জানি না, তবে আমার হাতের দিকে একটু দেখো, যে আমরা যখন মায়ের ইয়েতে থাকি, গর্ভে থাকি, তখন আমাদের এই আহ হাতের আঙ্গুলগুলোর মাঝে হচ্ছে তোমার হাঁসের পা যেরকম না, এরকম কিছু পর্দা থেকে যায় এই হাতের আঙ্গুলগুলোর মাঝে। এই পর্দাগুলা কিন্তু আমরা যখন ডেলিভারি হয়ে যায়, আমাদের জন্ম হয়, তখন কিন্তু এই পর্দাগুলা কিন্তু আমাদের হাত থেকে চলে যায়। মানে আমাদের এই হাতে আর এগুলো থাকে না, আমাদের আঙ্গুলগুলা কিন্তু আলাদা আলাদা 5টা আঙ্গুল ক্রিয়েট হয়ে যায়। তাহলে এই যে মাঝখানের যে ইয়েগুলো পর্দাগুলো চলে যাচ্ছে, এগুলা কিন্তু আমরা নিজেরা কেটে ফেলি না, এটা জেনেটিক্যালি জন্মগত ভাবেই জিন এটাকে মেরে ফেলবে এবং এই সেলগুলোকে এখান থেকে রিমুভ করে দিবে। তাহলে অ্যাপোপ্টোসিস ইজ দ্য প্রসেস by which the cell become dead genetically. And necrosis হচ্ছে নিউট্রিশনের অভাবে। এই একটা সেল, এই সেলের মধ্যে কি কি নিউট্রিশন লাগতে পারে? একটা সেলের প্রতি নিউট্রিশনের দরকার হয় হচ্ছে 4টা নিউট্রিশন: অক্সিজেন, গ্লুকোজ, এগুলো একটু লিখে ফেলো, হ্যাঁ, অক্সিজেন, গ্লুকোজ, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড। 4টা কি কি? অক্সিজেন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এই 4টা হচ্ছে সেলের নিউট্রিশন। মানে সেলের এই 4টা জিনিস দরকার। এই 4টা জিনিসের কোনো একটা জিনিসের যদি মানে না থাকে, তাহলে ওই সেলটা মারা যাবে, ওই সেলটা ডেড হয়ে যাবে। তাহলে ওই টাইপের এই নিউট্রিশন, এই 4টার যে কোনো একটার যদি ডেফিসিয়েন্সি হয়, সেলটা যে মারা যাওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে নেক্রোসিস। কি বলি এটাকে? নেক্রোসিস। ওকে, তাহলে আমরা মোটামুটি ডেফিনেশনটা বুঝলাম। একটা হচ্ছে জেনেটিক্যালি প্রোগ্রাম সেল ডেথ, আর একটা হচ্ছে সেল ডেথ ডিউ টু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। If the teacher asks you the further question, what are the nutritions for cell, then you say there are 4 types of nutrition for the cell surviving. Number 1 is oxygen, number 2 is glucose, number 3 is amino acid, and number 4 is fatty acid. ওকে, আমি যতক্ষণ ইংলিশ বললাম, এটা কি খুব কঠিন ইংলিশ? তোমরাও এরকম ভাবে বলার চেষ্টা করবে, হ্যাঁ, ভাইবা বোর্ড গুলোতে বা আইটেম গুলোতে এরকম সিম্পল ইংলিশ গুলাই বলার চেষ্টা করবে। আমার মনে হয় এগুলো টিচারদের কাছে তোমাদের ইমপ্রেশনটাকে ভালোভাবে ক্রিয়েট করবে। ওকে, তাহলে অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস কিভাবে হয়, এটা নিয়ে যদি আমি ফার্স্ট ইয়ারের বইটাকে জাফর ইকবাল স্যারকে লিখতে দিতাম, তাহলে স্যার বলতে হচ্ছে যে তোমরা এটা পরবর্তী ক্লাসে জানবা। তো আসলে পরবর্তী ক্লাসে জানার সুযোগ নেই, এখানে তোমাকে একটু ভালো করে পড়তে হবে, মানে জেনে নিতে হবে, কারণ এটা হচ্ছে মূলত 4th ইয়ারের পড়া, 4th ইয়ারের প্যাথোলজির পড়া। তো প্যাথোলজির পুরো পড়াটার ফিগার যেটা, সেটা জাস্ট আমি নিয়ে আসছি, পুরো 3-4 পেজের যে অধ্যায়, সেটা আমি আনি নাই। প্যাথোলজির পড়াটা কি? এই যে দিস ইজ এ নর্মাল সেল, ওকে, দ্যাটস গুড। এখানে নিউক্লিয়াস, তারপর হচ্ছে এন্ডোপ্লাজম, রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম সবকিছু দেখা যাচ্ছে। কিন্তু যখন নিউক্লিয়াসের জিন থেকে একটা ইম্পালস আসে, একটা সিগন্যাল আসে যে এই সেলটা এখন মরে যেতে হবে, তখন কি হবে? এই সেলের নিউক্লিয়াস গুলা, এই দেখো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলা এই দেখো কনডেন্সড হয়ে গেছে, মানে দানা দানা টাইপ হয়ে গেছে। কনডেন্সড মানে হচ্ছে ঘন হয়ে গেছে, ভেঙে চুরে প্রথমে ভেঙে যাবে, তারপর হচ্ছে কনডেনসেশন অফ ক্রোমাটিন, ক্রোমাটিনটা এখানে ঘন হয়ে গেছে। তারপর হচ্ছে সাথে সাথে সেল বা কোষ ঝিল্লি, যেটাকে আমরা বলতাম আর কি, কোষ ঝিল্লি গুলো দেখো ফোস্কার মতো হয়ে গেছে, এগুলাকে বলা হয় ফরমেশন অফ মেমব্রেন ব্লেবস। ঠিক আছে, তারপর হচ্ছে এই ব্লেব গুলা যেগুলো আছে, এগুলো হচ্ছে সেলের একটা অংশ নিয়ে আস্তে ভেঙে যাবে, এই ভেঙে সেলের একটা ভেতরের অংশটা নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি যে অ্যাপোপ্টোটিক বডি। আর এটা হচ্ছে সেলুলার প্রসেসটা, হচ্ছে স্টেপটা হচ্ছে সেলুলার ফ্র্যাগমেন্টেশন। তাহলে সেলুলার ফ্র্যাগমেন্টেশন স্টেজে সেলটার অ্যাপোপ্টোটিক বডি ক্রিয়েট হয়। তারপরে ওই অ্যাপোপ্টোটিক বডি গুলাকে এক একটা স্পেসিফিক অর্গানের ফ্যাগোসাইট গুলা এসে খেয়ে ফেলবে, খেয়ে তারপরে ওই জায়গাটাকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ধ্বংস করে দিবে। আমরা ইন্টার থেকে জানি যে প্রত্যেকটা অর্গানে একটা ম্যাক্রোফেজ থাকে বা একটা ইমিউন ফ্যাগোসাইট সেল থাকে। তো প্রত্যেকটা অর্গানের ফ্যাগোসাইটিক সেলগুলোর কাজ হচ্ছে ওই জায়গার অ্যাপোপ্টোটিক যে বডিগুলো আছে বা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে যে সেলটা ডেস্ট্রয় হবে, ওই সেলটাকে ভেঙে ফেলা। তো আমরা জানি, তোমাদেরও মনে হয় ইয়েতে আসছে, এই মেডিকেল টেস্টে আসছে যে লিভারের এটা কি, লিভারের কি জানো, ম্যাক্রোফেজের নাম কি, এরকম একটা সেল আসছে না, এরকম কোশ্চেন আসছে। অথবা তোমার কিডনির ইয়ে কি, ম্যাক্রোফেজের নাম কি? তো লিভারেরটার নাম কি? কাফার সেল, তাই না? আর
কিডনিটার নাম হচ্ছে তোমার মেসেঞ্জিয়াল সেল, তারপর আরো অনেকগুলো আছে, ব্রেইনেরটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। তো এই প্রত্যেকটা জায়গার ম্যাক্রোফেজ গুলাই মূলত হচ্ছে এই সেলগুলোকে ডেস্ট্রয় করবে। এটা গেল হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস কিভাবে হবে? নেক্রোসিসের প্রসেসটা হচ্ছে এটা, যে একটা সেলের মধ্যে আমি বাহির থেকে একটা আঘাত করলাম। কি কি আঘাত করতে পারি আমি? অক্সিজেন কমাই দিয়ে আঘাত করতে পারি, তার গ্লুকোজ সাপ্লাই কমাই দিয়ে আঘাত করতে পারি, তার অ্যামিনো অ্যাসিড সাপ্লাই কমাই দিয়ে আমি আঘাত করতে পারি, তার ফ্যাটি অ্যাসিড সাপ্লাই, যে তার এটা দরকার বাঁচার জন্য কিন্তু এগুলো আমি দিচ্ছি না, তার এটা তার প্রতি একটা আঘাত, এটাকে আমরা বলি ইনজুরি। হ্যাঁ, তাহলে এই ইনজুরিটা যদি রিভার্সিবল হয়, যে আমি কিছুক্ষণ আটকায় রাখলাম, বন্ধ করে রাখলাম, তারপর আবার সাপ্লাই দিলাম, তাহলে এটা হচ্ছে রিভার্সিবল। রিভার্সিবল হলে সেলটা আবার প্রথমে একটা অ্যাটাক হবে তার মাঝে, তারপর এটা আবার ব্যাক করবে, রিকভারি হবে। কিন্তু যদি এরকম হয় যে আমি সাস্টেইন অনেকক্ষণ ধরে আমি অক্সিজেন সাপ্লাই দেই নাই, মানে অক্সিজেন দিচ্ছি না, তাহলে সেলটা আস্তে আস্তে কি হবে? সোয়েলিং হবে, তারপর ভেঙে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে নেক্রোসিস। তো নেক্রোসিস ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাপোপ্টোসিস, বিকজ অ্যাপোপ্টোসিস নিয়ে শর্ট নোট আসে পরীক্ষার হলে, প্রফে এবং ইয়েতে, রিটেনেও, টার্ম সবগুলোতে। তো অ্যাপোপ্টোসিসের ডেফিনেশন তুমি এটা পড়তে পারো, যে সেলস ক্যান ডাই and be absorbed under genetic control. This process is called programmed cell death or apoptosis. এটা বলতে পারো, অথবা রবিনস বা ফোর্থ ইয়ারের যে ডেফিনেশনটা সেটা বলতে পারো, সেটা বলাটাই আমার মনে হয় বেটার। যেটা তোমার ইচ্ছা সেটাই বলতে পারো। অ্যাপোপ্টোসিসকে ওয়ান কাইন্ড অফ সেল সুইসাইড বলা হয়। আর মেকানিজম তো আমরা বললাম, ফার্স্ট অফ অল ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হবে, ফ্র্যাগমেন্টেশন হওয়ার পরে ক্রোমাটিন কনডেনসেশন হবে, তারপরে মেমব্রেন ব্লেব ফর্মেশন হবে, তারপর সেলটা ব্রেকডাউন হবে এবং ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সেলটা ডেস্ট্রয় হয়ে যাবে। তো তোমরা এই ফিগারটা আঁকো না প্লিজ, তোমরা যদি পরীক্ষা আসেই তাহলে তোমরা এই ফিগারটা আঁকবা, ঠিক আছে কিনা? তারপর আমরা সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, এখন এখন একটা জিনিস পড়ানোর আগে, আমরা বোটানিতে পড়ে এসেছিলাম যে একটা মানুষের বডিতে টোটাল কতটুকু পরিমাণ ওয়াটার থাকে। আমরা জানি, মানে যে একটা বাংলা কথা আছে না, পানি জীবন, বা মানুষের শরীরে অনেক বেশি পানি থাকে। আবুল হাসান স্যারের বইয়ে পড়েছে হচ্ছে যে 70 ভাগ, তারপরে 65 থেকে 96 ভাগ, অনেক কিছু পড়ছে। হ্যাঁ, আমরা অত কিছুতে যাচ্ছি না। আমরা বলতেছি হচ্ছে একদম মেডিকেলের পড়াটা, যে একটা বডি, হিউম্যান বডির এভারেজ ওয়েট যদি হয় 70 কেজি, কত 70 কেজি ওজনের একটা মানুষের ক্ষেত্রে কি কি জিনিস থাকে? টোটাল 4টা জিনিসকে আমরা ফোকাস করি। নাম্বার ওয়ান, প্রোটিন থাকে। প্রোটিন থাকে হচ্ছে 18%। ফ্যাট বা চর্বি জাতীয় যে জিনিসটা সেটা থাকে হচ্ছে 15%। মিনারেল বা ওই যে খনিজ লবণ যেটাকে বলি আর কি আমরা, ওটা থাকে হচ্ছে 7%। আর ওয়াটার থাকে হচ্ছে 60%। দিস ইজ ইম্পর্টেন্ট, আমাদের আজকের পড়াটাই হচ্ছে মূলত এই 60% ওয়াটার, যে হিউম্যান বডির টোটাল 60% পানি, এটা কোন জায়গায় থাকে, কি নামে থাকে, তার মাঝে কি কি থাকে, এটাই হচ্ছে আমাদের আজকের আইটেমের পড়ার অংশ। হ্যাঁ, তাহলে ওয়াটার কত পার্সেন্ট? 60%। তাহলে আমরা আবার একবার মুখস্থ করে ফেলো, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ওয়াটার। প্রোটিন 18, 15, 7, 60, 18, 15, 7, 60, এরকম ভাবে মনে রাখার চেষ্টা করবো। এক্সাম্পল, হাউ টু ক্যালকুলেট দ্য টোটাল বডি ওয়াটার। কিভাবে তুমি এটা ক্যালকুলেট করবা? তুমি কি মানুষের বডিতে টোটাল কতটুকু পানি আছে, এটাকে তুমি মানুষকে কেটে তারপরে মনে করো যে চিপে পানিটা বের করে এরপরে বলবা যে এতটুকু পানি আছে? এটা আসলে অসম্ভব। তাহলে আমরা পানিটাকে বের করার জন্য, যেহেতু আমরা একটা মেজারমেন্ট আমরা জানি যে 60% অফ টোটাল বডি ওয়েট ইজ ওয়াটার, দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য লিটার ফর্ম। যে কিভাবে করব? যে 70 কেজি মানুষের মাঝে, 70 কেজি যদি হয় একটা মানুষের ওয়েট, তাহলে তাকে আমরা 60% দিয়ে গুণ দিলে হচ্ছে আমরা যে পরিমাণটা পাবো সেটা হচ্ছে লিটারে ওয়াটারের ফর্ম। তাহলে আমাদের টোটাল বডিতে 42 লিটার পানি থাকে। কল্পনা করতে পারতেছো? মানে প্রায় 1 মনের মতো পানি থাকে, 42 লিটার পানি, এত পরিমাণ পানি আমাদের বডিতে থাকে। আর এখন একটা কোশ্চেন যে গাইডের মধ্যে এক্সট্রা দেয়া আছে, ওটা ইম্পর্টেন্ট, নট 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 ফর গাইড, এটা আসলে সব জায়গায় আছে। কি টোটাল বডি ওয়াটার ইজ লেস ইন উইমেন দ্যান ম্যান, মানে মহিলাদের বডি ওয়াটারটা পুরুষদের বডি ওয়াটার চেয়ে একটু কম। কেন? কেন কম? কারণ হচ্ছে এখানে সহজ কথা হচ্ছে, ফিমেলদের বডিতে ফ্যাট বেশি থাকে। মনে রাখতে হচ্ছে ফিমেলে ফ্যাট বেশি। ফ্যাট হচ্ছে চর্বি বা লিপিড জাতীয় পদার্থ। এই চর্বি বা লিপিড জাতীয় পদার্থ যদি আমাকে বলতো এরা কি পানিতে দ্রবণীয়?
নাকি পানিতে অদ্রবণীয়? সহজ কথা আমরা যদি বলি, এটা কি লাইপোফিলিক নাকি, সরি এটা লাইপোফিলিক না, আমরা লাইপোফিলিক বলবো না, যেহেতু পানির প্রতি আমরা বলতেছি লিপিডকে, এটা যদি ফ্যাট বা লিপিড, এদের আকর্ষণ পানির প্রতি, এটাকে আমরা কি বলবো? এটা কি হাইড্রোফিলিক নাকি হাইড্রোফোবিক? হাইড্রোফিলিক অর হাইড্রোফোবিক, আমাকে একটু বলো। মানে লিপিড গুলা কি হাইড্রোফিলিক, যে এরা পানিকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? পানির মধ্যে আমি যদি একটা চর্বি বা তেল ঢেলে দিই, এরা কি পানির মধ্যে দ্রবীভূত হবে নাকি হবে না? এটা হচ্ছে হ্যাঁ হাইড্রোফোবিক। গুড, তো ভালোই অ্যান্সার করতেছো সবাই তোমরা। তোমাদের রেসপন্স দেখে আমি আসলেই মানে অ্যাস্ট্রোনাইজড যে তোমরা ইন্টারে থেকে এই টার্মগুলো জানো। গুড, এটা আসলে ভালো। তো এটা হাইড্রোফোবিক, এটা পানি থেকে দূরে থাকার চেষ্টা করে, বা এটা যে জায়গায় থাকবে সেই জায়গায় পানি থাকবে না, পানি এটা থেকে দূরে সরবে। ঠিক আছে কিনা? তাহলে যেহেতু ফিমেলদের ফ্যাট বেশি, এই জন্য তাদের শরীরে ওয়াটারের পরিমাণটা কমে যায়। ঠিক আছে কিনা? এটাই এখানে লেখা আছে, মোর বডি ফ্যাট দেন মেন, দ্যাটস ওয়াই দ্য পার্সেন্টেজ অফ টোটাল বডি ওয়াটার ইজ ডিক্রিজিং। কত পার্সেন্ট হয় এখানে? নর্মাল মেল পার্সনদের ক্ষেত্রে হচ্ছে 60%, আর ফিমেলদের ক্ষেত্রে এখন হয় সেটা 50%। মানে 10% তাদের ক্ষেত্রে আরো কম হয়। বুঝতে পারলাম কিনা? তাহলে এখন আমরা সামনে দিয়ে যাচ্ছি। এখন বডিকে, এটা হচ্ছে জ্ঞানন। আমি আসলে আজকে লেকচারটা তোমাদেরকে আগে বলা উচিত ছিল, আজকে লেকচারটা হচ্ছে কয়েকটা মেইন বুক নিয়ে ফর্ম করা। একটা হচ্ছে গাইটন, তারপর জ্ঞানন, তারপর সিম্বলিঙ্গাম, এই তিনটা মেইন বই আছে, সাথে হচ্ছে এই যে গাইডের এক্সট্রা ইনফরমেশন যেগুলো সেগুলো। তো তোমরা কিভাবে লেকচারটা গুছাবা, আমাকে আমাকে যদি আস্ক করো যে ভাই আপনি কিভাবে অনার্স পাওয়ার জন্য আমি কিভাবে লেকচারটাকে পড়াটাকে গুছাবো, পড়াটাকে গুছানোর টেকনিক হচ্ছে তুমি গাইডটা খুলবা। হ্যাঁ, গাইডের একটা পেজ থাকবে, এই পেজের মাঝে পড়াগুলো নর্মালি থাকে। হ্যাঁ, এই সবগুলি পড়া কিন্তু গাইডে আছে, সবগুলি পড়া। তো গাইডের মাঝে এক্সট্রা যে দুই একটা কথা নাই, একবারে সর্বোচ্চ 2 থেকে 3টা লাইন হয়তো থাকবে এরকম যে গাইডের মধ্যে নাই, তাহলে তুমি ওই 2 থেকে 3টা লাইন গুরুত্বপূর্ণ যেহেতু, সেগুলো তুমি গাইডের যে ফাঁকা জায়গা থাকবে, অবশ্যই ফাঁকা জায়গা থাকবে, সেই ফাঁকা জায়গাগুলা লিখে ফেলবে। তাহলে তোমার কাছে কি হবে, যে পড়াটা গোছায় একটা বই হয়ে যাবে। একটা বই যখন হবে, তখন তুমি আইটেম, কার্ড, টাগ, এগুলোতে তুমি কনফিডেন্স পাবা, পরীক্ষার হলগুলোতে অ্যাপিয়ার করতে তুমি কনফিডেন্স পাবা। ওকে, তারপর আমরা যাচ্ছি সামনে, যে বডির ডেফিনেশন যদি বলতে পারো, হোয়াট ইজ বডি? বডি ইজ এ অর্গানাইজড সলিউশন। সহজ কথা, যে বডি কি? একটা অর্গানাইজড সলিউশন। বডি একটা দ্রবণ। কিসের দ্রবণ? এখানে হচ্ছে তোমার এই মিনারেল, অর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স সবকিছু মিলাই এটা একটা অর্গানিক সলিউশন। হ্যাঁ, অর্গানাইজড সলিউশন। হোয়াট ইজ বডি ফ্লুইড? এটা কিন্তু জিজ্ঞেস করে যে তুমি বডি ফ্লুইড আইডেন্টি দিতে আসছো, বলো তো বডি ফ্লুইড কি? Body fluid is the fluid that present in different compartments of the body is called body fluid. তার মানে বডির বিভিন্ন বিভিন্ন জায়গাগুলোতে যে যে পানিটা থাকে, বিভিন্ন স্পেস গুলোতে যে যে পানি থাকে, সবগুলো পানিকে আমি একসাথে কি বলি? বডি ফ্লুইড বলি। এখন দ্যাট ইজ দ্য নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য কম্পার্টমেন্ট? বডিতে কোন কোন কম্পার্টমেন্ট থাকে? তুমি যে বললা যে বডির বিভিন্ন কম্পার্টমেন্ট, ডিফারেন্ট কম্পার্টমেন্ট বললা, তাহলে ডিফারেন্ট কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্ট গুলো কি কি? কম্পার্টমেন্ট হচ্ছে দুইটা, বেসিক হেডিংস, একদম ব্রড হেডিংস এ কম্পার্টমেন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে সেলের ভিতরে, কোষের ভিতরে, আর একটা হচ্ছে কোষের বাহিরে। কোষের ভিতরের জায়গাটাকে আমরা বলি সেলের ভিতরে, যেহেতু এই জন্য এটাকে বলি আমরা ইন্ট্রা সেলুলার। সেলের ভিতরে, ইন্ট্রা মানে ভিতরে, সেলুলার মানে হচ্ছে সেলের ভিতরে। আর ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আরেকটা হচ্ছে সেলের বাহিরে। সেলের বাহিরে যে কোনো জায়গায় হতে পারে, সেটা আমরা একটু পরে আসতেছি কোন কোন জায়গায় সেটা পরে। সেলের বাহিরে হলেই হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। ঠিক আছে কিনা? যে এটা সেলের বাহিরের এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে ইন্ট্রাসেলুলার ফ্লুইডকে আমরা আইসিএফ সংক্ষেপে বলি, আর এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আমরা ইসিএফ বা ইসিএফ সংক্ষেপে বলে থাকি আর কি। তুমি দুইটাই টিচারকে বলতে পারবা, ইন্ট্রাও ইন্ট্রা মানে পুরো ফুল ফর্মও বলতে পারবা, শর্ট ফর্মও বলতে পারবা। এখন একটু আগে আমরা দেখেছিলাম যে বডি ফ্লুইড হচ্ছে 42 লিটার, কত? 42 লিটারের মতো। এখন সেলের ভিতরে কতটুকু থাকে আর সেলের বাহিরে কতটুকু থাকে? এখন 42কে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, হ্যাঁ, তাহলে 3 14 42, 14 14 14, ঠিক আছে কিনা?
মানে সেলের বাহিরে থাকে হচ্ছে একটা পরিমাণ মানে 14 লিটার অনলি, আর দুইটা 14 থাকে হচ্ছে সেলের ভিতরে, মানে 28 লিটার থাকে হচ্ছে সেলের ভিতরে। তাহলে আমাকে বলো কোন জায়গায় ফ্লুইডের পরিমাণটা বেশি? ফ্লুইড বেশি কোন জায়গায়, সেলের ভিতরে ভিতরে নাকি সেলের বাহিরে? হ্যাঁ, ইনসাইড দ্য সেল। দ্যাটস দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে সেলের ভিতরে যেহেতু ফ্লুইড বেশি থাকে, এই জন্য আমরা যদি পার্সেন্টেজ গুলো বলি, এগুলো গাইডের মাঝে এটা গাইড করতে যাবে না, কারণ গাইড করলে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হবে। তো গাইডের মাঝে এগুলো দেখাচ্ছে, তুমি এখানে দেখো। তো সেলের ভিতরের ফ্লুইডটাকে আমরা কি বলি? 40%। তাহলে ওই 60% ফ্লুইড হচ্ছে বডির, 60% হচ্ছে ফ্লুইড। হ্যাঁ, ইজ আইসিএফ ইন্ট্রাসেলুলার? ইয়েস, আইসিএফ ইজ ইন্ট্রাসেলুলার। তারপরে হচ্ছে দেখো, 60% যেহেতু, তাহলে আমরা এটাকেও আমরা 20-20-20 করে ভাগ করতে পারি। তাহলে 20% থাকে হচ্ছে ইসিএফ, আর 20-20 থাকে হচ্ছে, মানে 40% হচ্ছে টোটাল বডি ওয়াটার হচ্ছে আমাদের আইসিএফ। ঠিক আছে কিনা? তো এটাকে যদি টোটাল 60% কে যদি আমরা 100% ধরে রাখি, তাহলে 100% কে 3 ভাগ করলে 33.33 করে পড়বে। তাহলে যেহেতু 2 ভাগ হচ্ছে আইসিএফ, তাহলে কি হবে এখানে? 66% অফ টোটাল বডি ওয়েট হচ্ছে তোমার আইসিএফ, আর বাকি 33% হচ্ছে ইসিএফ। তো জাস্ট এই পার্সেন্টেজটা আমার মনে হয় বুঝছো, যে 1/3 হচ্ছে ইসিএফ আর 2/3 হচ্ছে আইসিএফ। এই পার্সেন্টেজটা আমার মনে হয় তোমরা বুঝেছো, যে ভাগ করে আমরা যেটা করলাম আর কি 42 লিটারকে। এবার আমরা সামনের দিকে যাচ্ছি, যে এখানে আরেকটা জিনিস একটু দেখো, একটু ক্লিয়ার করে নিই আগে। ওকে, এই জায়গাটাতে একটু দেখো, এই জায়গাটাতে একটু দেখো, মানে কমন কিছু জিনিস আমরা একটু বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা সেল, এটাও একটা সেল। সেলের ভিতরের ফ্লুইডটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড। দেখা যাচ্ছে কিনা ইন্ট্রাসেলুলার ফ্লুইড লেখা আছে? তারপরে হচ্ছে সেলের বাহিরের দিকে হচ্ছে আদার সবগুলো হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। এখন সেলের বাহিরে অনেক জায়গায় ফ্লুইড থাকতে পারে, অনেকগুলো জায়গায়। এই ফিগারের মাঝে, একটা ফিগারের মাঝে দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার গ্যাননের ফিগার, খুব সুন্দর একটা ফিগার। সেলের বাহিরে কিন্তু টিস্যুতে, মনে করো যে লিভারের, আমরা লিভারে পড়েছিলাম না, যে লিভারের সেল গুলোর মাঝখানে মাঝখানে কিছু ফাঁকা স্থান থাকে, ওই ফাঁকা স্থানগুলোকে আমরা কি বলি? সাইনোসয়েড বলি। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার প্রত্যেকটা অর্গানেই তাদের মানে সেল গুলোর মাঝে মাঝে কিছু ফাঁকা স্থান থাকে, ওই ফাঁকা স্থানটাকে আমরা বলি এই স্পেস, ইন্টার সেলুলার স্পেস, নট ইন্ট্রা। মানে সেল এবং সেল, এই দুই সেলের মাঝখানের স্পেসটার নাম হচ্ছে কি? ইন্টার সেলুলার স্পেস। মানে সেল এবং সেল, ইন্টার সেল, সেলুলার স্পেস, ইন্টার সেলুলার স্পেস। এই স্পেসের মাঝে যে ফ্লুইড থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। আবার বলো, তোমরা জাস্ট একবার মুখে মুখে আওড়ানোর চেষ্টা করো, ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। এটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। তাহলে এটা একটা ইসিএফ, হ্যাঁ, যেহেতু সেলের বাইরে এটা একটা ইসিএফ। তাহলে ইসিএফ এর একটা ক্লাসিফিকেশন আমরা পেলাম, সেটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের পরে রক্তনালীর ভিতরে কিছু রক্ত থাকে, রক্তের মাঝে অনেকগুলো হচ্ছে পানি, ব্লাডের ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে পানি, ওয়াটার। এই জন্য ব্লাডের ভিতর যে ওয়াটার পোর্শনটা আছে সেটাকে আমরা বলি প্লাজমা। কি বলি? প্লাজমা। আর সেল গুলোকে তো ব্লাড সেল বলি, আরবিসি, ডাব্লিউবিসি, ওগুলো তো সেল। হ্যাঁ, ওগুলাও আবার ওগুলোর ভিতরে যে পানিটা থাকে সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ওটা তো আমাদের হিসাব আসতেছে না, আমরা আসতেছি এখন কোথায়? যে সেলের বাহিরে যে ফ্লুইডটা আছে কোথায় কোথায় থাকতে পারে। তাহলে একটা হচ্ছে টিস্যুতে, ইন্টারস্টিশিয়াল স্পেসে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ব্লাড ভেসেলে, রক্তনালীতে, রক্তনালী কি কি আছে? আর্টারি বা ধমনী, ভেইন বা শিরা, এবং দুইটার সংযোগস্থলটাকে আমরা কি বলি? ক্যাপিলারি বা কৈশিক জালিকা। ঠিক আছে কিনা? এই তিনটা। তাহলে ব্লাড ভেসেলের ভিতরে যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা। প্লাজমাও কিন্তু একটা কি? ইসিএফ। ঠিক আছে কিনা? তারপর হচ্ছে কিছু কিছু জায়গা আছে, যেমন আমরা কোরবানির সময় আমরা যখন গরু জবাই করি, তখন দেখা যায় যে গরুর চোখের মধ্যে, চোখটা নিয়ে আমরা অনেক সময় দুষ্টামি করি, তাহলে ওই চোখের মধ্যে ভিতরে কিন্তু পানি থাকে, এটা একটা জায়গা। তারপর হচ্ছে আমরা বলি যে লাংসে পানি জমে গেছে, তারপর পেটে পানি জমে গেছে, এগুলো আমরা বলি। তারপর হচ্ছে মাথায় পানি জমে গেছে, অনেক কিছু আমরা বলি। তাহলে এই যে বিভিন্ন ক্যাভিটি আছে বডিতে, গহ্বর আছে, যেগুলোতে হচ্ছে কিছু পানি জমা থাকে, ওটাকে আমরা বলি হচ্ছে ট্রান্স সেলুলার ফ্লুইড। হ্যাঁ, তাহলে এটাও একটা ইসিএফ। তাহলে ইসিএফ আমরা কি কি পেলাম? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, প্লাজমা, ট্রান্সসেলুলার ফ্লুইড। এখন হচ্ছে আমরা লসিকা পড়েছিলাম এটারে। লসিকাও একটা কি? ফ্লুইড, তরল পদার্থ। ওখানেও কিছু সেল থাকে, ওই সেলের পাশাপাশি যে পানিটা থাকে ওটাকে আমরা বলেছিলাম হচ্ছে
ওটা তো পানিটা তো অবশ্যই তরল, কারণ ওটাও তো একটা বডির ভিতরে ফ্লুইড, এই জন্য এটাও একটা কি যেহেতু সেলের বাইরে, এই জন্য এটাও একটা ইসিএফ। আর ইসিএফ কে টোটাল আমরা যদি ভাগ করি তাহলে কি কি পাচ্ছি দেখো তো। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, ওকে সরি আমার আসলে স্লাইডটা একটু আসতে দেরি করতেছে। ওকে, তো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ইসিএফটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর একটা হচ্ছে প্লাজমা। তো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাকে বোঝানোর জন্য আমার কাছে এই যে এই ফিগারটার দিকে আবার একটু তাকাতে হবে তোমাদেরকে। এটা একটু দেখো যে ফিগারটা কি। ফিগারটা হচ্ছে দেখো আমাদের হার্ট, এটা যদি একটা এই ধরো এটাকে একটা হার্ট আমরা মনে করলাম, হার্টের রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা পাম্প হয়ে কোথায় যায়, লেফট রাইট ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে লাংসে, লাংসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা গিয়ে অক্সিজেন যুক্ত হয়ে আবার লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল হয়ে সেখান থেকে ওই যে মহাধমনী বা অ্যাওর্টার মধ্যে পুরো হোল বডিতে ছড়াই পড়ে। এতটুকু তো আমাদের কাছে কমন জিনিস, এতটুকু আমরা বুঝি, খুব সহজে বুঝি। তাহলে এই যে যখন বডিতে সরে যাচ্ছে তখন এটার নাম হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আর্টারি, এই জিনিসটা কি আর্টারির মাধ্যমে পুরো বডিতে যাচ্ছে। আর্টারি শেষ হচ্ছে ক্যাপিলারিতে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, কৈশিক জালিকায় গিয়ে আর ধমনীটা শেষ হচ্ছে। আর সেই কৌশিক জালিকাগুলো আবার মিলিত হয়ে শিরা তৈরি করতেছে বা ভেইন তৈরি করতেছে। তাহলে এই ক্যাপিলারির বা কৈশিক জালিকার দুইটা প্রান্ত, প্রান্তটা কি, একটা হচ্ছে আর্টারিয়াল এন্ড বা ধমনীর প্রান্ত, আর একটা হচ্ছে ভেনাস এন্ড বা শিরার প্রান্ত। বুঝতে পারলাম কিনা আমি, এটা এন্ড মানে শেষ না, এন্ড মানে হচ্ছে প্রান্ত বোঝাচ্ছে এখানে, হ্যাঁ। তাহলে আর্টারিয়াল এন্ড এবং ভেনাস এন্ড ক্যাপিলারি, এই আর্টারিয়াল এন্ড দিয়ে যদি 100 ml ব্লাড, 100 ml ব্লাড পার মিনিটে আসে, 100 ml ব্লাড কি আসে পার মিনিটে আসে, তাহলে ভেনাস এন্ড দিয়ে আবার হার্টে ব্যাক করে কত, 90 ml ব্লাড। তাহলে 10 ml ব্লাড কিন্তু এই ক্যাপিলারি থেকে এই যে টিস্যুতে চলে আসতেছে, দেখছো এই যে সেল, এগুলো সেল সাদা সাদা, এগুলো সেল, সেলের মাঝখানে মাঝখানে এই ফ্লুইডটা চলে আসতেছে। তাহলে এই যে সেলের মাঝখানে মাঝখানে ফ্লুইডটা চলে আসতেছে, আহ, এটাকে তখন আমরা বলি হচ্ছে 10 ml, ওটাকে আমরা বলি হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আমি বুঝাতে পারলাম কিনা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা কি। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে ওই যে যেই ব্লাডটা, ব্লাডের যে ওয়াটারটা আর্টারি দিয়ে এসে ভেন দিয়ে ব্যাক করতেছে না, টিস্যুতেই রয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলেছি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা 10 ml পার মিনিটে আসে। তাহলে পার মিনিটে যদি 10 ml হয় তাহলে 1 আওয়ারে কত ml হবে, 60 মিনিটে, 60 মিনিটে 600 ml হবে, তাই না? এই 600 ml ফ্লুইড যদি কন্টিনিউয়াসলি যদি এখানে আসতেই থাকে, হ্যাঁ, যে এরা মনে করো যে ব্লাডটা আসতেছে কিন্তু মানে এই জায়গার মধ্যে 600 ml হয়ে গেছে 1 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় আরো বাড়তে থাকবে। তো এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা এই জায়গার মধ্যে জমে যাচ্ছে, এই জমাটা প্রিভেন্ট করার জন্য হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা এখানে না থেকে পরবর্তীতে যে এই ফিগারটার দিকে একটু তাকাও তোমরা, যে লসিকা বা লিম্ফ ভ্যাসেলের মাধ্যমে, লসিকা নালীর মাধ্যমে এটা আবার হার্টে ব্যাক করতেছে। তাহলে এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা, এটা ট্রানজিশনাল ফ্লুইড, এখানে কিছুক্ষণের জন্য থাকতেছে। আর এই ফ্লুইডটা আমরা বললাম যে দুইটা, তাহলে ফ্লুইডটাকে এক্সট্রা সেলুলার ফ্লুইড, সেলের বাইরের ফ্লুইডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, যেটা টিস্যু স্পেসের মধ্যে থেকে যাচ্ছে, আর একটা হচ্ছে প্লাজমা, যেটা রক্তের মধ্যে থেকে যাচ্ছে, হ্যাঁ। এখন প্লাজমাটাকে আমরা আবার কি বলি, ইন্ট্রাভাস্কুলার। ভাস্কুলার মানে কি, ভ্যাসেলের ভিতরে। ভ্যাসেল মানে কি, আমরা একটু আগে বলছিলাম যে ভ্যাসেল বা ব্লাড ভ্যাসেল হচ্ছে তিনটা জিনিস। ভ্যাসেল মানে হচ্ছে ভাস্কুলার সিস্টেম বা রক্ত নালী সিস্টেম। নালী সিস্টেম হচ্ছে তিনটা, আর্টারি, ভেইন এবং ক্যাপিলারি, এটা হচ্ছে ভাস্কুলার সিস্টেম। ওকে, তাহলে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড এটাকে আমরা বলি প্লাজমা। আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এটা হচ্ছে, এটার অন্য নাম হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড। ওকে, তাহলে আমরা একটু হিসাবটা একটু দেখছি। এক্সট্রা সেলুলার, সেলের বাহিরের ফ্লুইড 14 লিটার, 14 লিটারকে আমরা যদি ভাগ করি, ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকে হচ্ছে 75%, মানে এই 14 লিটারের 75% এখানে থাকবে। আর যদি আমরা পুরো বডির ওয়েট অনুযায়ী হিসাব করি, একজন কোশ্চেন করছো কি, যে ইন্টারস্টিশিয়াল স্পেস কি লিম্ফ নোড থাকে, না লিম্ফ নোড হচ্ছে রিজিয়নে রিজিয়নে থাকে, আমি দেখাবো একটু। আচ্ছা দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। যে এটা যদি একটা মানুষ মনে করো যে, কোশ্চেন কি করছে, এটা হচ্ছে রানা কোশ্চেন করছো, ঠিক আছে রানা তুমি হচ্ছে, আমি তোমাকে আঁকতেছি, ঠিক আছে।
এটা হচ্ছে তুমি মনে করো, তো তোমার এই পায়ের এখানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে, কিন্তু এই জায়গার মধ্যে লিম্ফ ভেসেল গুলা বা লসিকা নালীগুলা এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাকে নিয়ে আসবে। লিম্ফ নোড কোথায়? লিম্ফ নোড হচ্ছে স্পেসিফিক কিছু রিজিয়নে থাকে, হ্যাঁ, যে এই পায়ের এখানে ক্রুরিস আমরা বলি, যে হচ্ছে কি বলে গ্রয়েন বলি আর কি, তোমরা বাংলাতে কি যেন পড়ছিলা তোমরা, আমি আসলে ভুলে গেছি। তা পায়ের কুচকি টুচকি এরকম কিছু পড়ছো আর কি। তারপর হচ্ছে বগলের এখানে থাকে, তারপর হচ্ছে যে তোমার ওই যে ডায়াফ্রামের এই নিচে থাকে, তারপর হচ্ছে যে হার্টের আশেপাশে থাকে। এরকম স্পেসিফিক কিছু রিজিয়নে তোমার এই লিম্ফ নোড গুলা থাকে। তো কি করে এই ভেসেল গুলা, লিম্ফেটিক্স গুলা হচ্ছে এই পেরিফেরি থেকে, মানে দূরের জায়গাগুলো থেকে ফ্লুইডটা নিয়ে, মনে করো এখান থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা নিয়ে লিম্ফ গুলা লিম্ফ নোডে আনলো। লিম্ফ নোড থেকে সে পরবর্তীতে কি করবে, সে আবার এটা ব্লাডের মধ্যে দিয়ে দিবে হার্টের আগে। হার্ট যেখানে শেষ হয় তার আগে হচ্ছে সে ব্লাডের মধ্যে আবার এটাকে ঢেলে দিবে। তাহলে আলটিমেটলি এটা কিন্তু ব্লাডেই চলে আসতেছে। হ্যাঁ, লিম্ফ যে ইয়েটা জিনিস, এই ফ্লুইডটা, ফ্লুইডটা আবার ব্লাডে চলে আসতেছে আর কি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা। তো এটার পরিমাণ হচ্ছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের পরিমাণ হচ্ছে 14 লিটারের মধ্যে 11 লিটারই হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আর প্লাজমা যেটা, সেটা তোমরা ইন্টারও পড়েছো, সেটা হচ্ছে 3 লিটার মাত্র। তো পার্সেন্টেজ করলে হচ্ছে এটা 25% অফ টোটাল বডি ওয়াটার। আর বডি ওয়েটের হিসেব করলে হচ্ছে 5% অফ দ্য টোটাল বডি ওয়েট, মানে পুরো 70 কেজির মধ্যে 5% হচ্ছে প্লাজমা। ঠিক আছে কিনা? আর যদি আমরা হিসাব করি যে 42 লিটার পানির মাঝে কত লিটার হচ্ছে, কত পার্সেন্ট প্লাজমা, তাহলে হচ্ছে 25% হচ্ছে প্লাজমা। তাহলে প্লাজমার অন্য নাম হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, আমরা আগে বলেছি। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলা তাহলে কোথায় কোথায় থাকে? হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলো আসলে আলটিমেটলি যায় কোথায়? এক নম্বর হচ্ছে লিম্ফ, একটু আগে আমরা দেখেছিলাম যে লিম্ফ ফ্লুইড, হ্যাঁ, লিম্ফের মধ্যে চলে যায়, লসিকার মধ্যে, হ্যাঁ। তারপর হচ্ছে ফ্লুইড ইন ডেন্স কানেক্টিভ টিস্যু, ওই যে টিস্যুর মধ্যে থেকে যাবে, যে লিভারের মধ্যে থেকে যাবে, তারপর হচ্ছে তোমার মাসেলের মধ্যে থেকে যাবে, তারপর হচ্ছে তোমার কিডনির মধ্যে থেকে যাবে, তাহলে টিস্যুর মধ্যে থেকে যাবে ফ্লুইড ইন ডেন্স কানেক্টিভ টিস্যু। তারপর হচ্ছে ট্রান্স সেলুলার স্পেস, যেটা আমরা বলেছিলাম যে গহ্বর বা ক্যাভিটি টাইপ যেগুলো বডিতে তৈরি হয়, ওই ক্যাভিটিতে থাকবে মাত্র 1 to 2 লিটার ফ্লুইড। কত? মাত্র 1 to 2 লিটার ফ্লুইড। এটা আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমি গত বছরও বলেছিলাম, এবারও বলতে হচ্ছে। সেটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। দিস ইজ ইম্পর্টেন্ট, তোমার একটা কোশ্চেন জিজ্ঞেস করবে ভাই, যে ভাই তুমি ট্রান্সসেলুলার বলছো, ভাই এটা ট্রান্সসেলুলার কেন? দেখো এটা পড়ে বোঝো কিনা, আমার মনে হয় না বুঝবা। যে বিকজ দিস ফ্লুইড লাইজ ইন সাম ক্যাভিটিস হুইচ আর লাইনড বাই সেলুলার লাইনিং এপিথেলিয়াম। আমার মনে হয় তোমাদের মাথার উপর দিয়ে গেছে যে ট্রান্সসেলুলার ফ্লুইড কেন বলা হয় এটা। তো এটা আসলে মুখস্থ করে তো আসলে তুমি টিচারকেও ডেলিভারি দিতে পারবে না, প্লাস হচ্ছে তোমার নিজেরও বুঝে আসবে না। তাহলে আমরা একটু যদি দেখি যে ট্রান্সসেলুলার ফ্লুইডটাকে বুঝিয়ে দেই, তাহলে কি হবে। তোমরা জানো যে লাংসের, যে ফুসফুসের আবরণের নাম হচ্ছে ফ্লোরা। কি? ফ্লোরা। এই ফ্লোরার দুইটা আবরণ, একটা হচ্ছে ভিসেরাল ফ্লোরা আর একটা হচ্ছে প্যারাইটাল ফ্লোরা, এটা কিন্তু তোমরা জানো, ঠিক আছে কিনা? এই ভিসেরাল ফ্লোরা এবং প্যারাইটাল ফ্লোরার মাঝখানে যে ফ্লুইড থাকে, তরল পদার্থ থাকে, ওটাকে আমরা বলি হচ্ছে সেরাস ফ্লুইড, বা হ্যাঁ সেরাস ফ্লুইড বলি। তারপর হচ্ছে হার্ট। আমরা যদি হার্ট বলি, হার্টের হার্টের আবরণের নাম কি? হার্টের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের আবার 3টা লেয়ার, হোয়াট এভার, যাই হোক। তাহলে এই পেরিকার্ডিয়ামের ভিতরেও কিন্তু কিছু ফ্লুইড থাকে, তরল পদার্থ থাকে। এই তরল পদার্থগুলোকে আমরা বলি পেরিকার্ডিয়াল ফ্লুইড, তাই না? তাহলে এই পেরিকার্ডিয়াল ফ্লুইড বা সেরাস ফ্লুইড, এই যে একটা ক্যাভিটির মধ্যে, এটা গহ্বরের মধ্যে আছে। আর ওই ক্যাভিটি, এই যে আবরণ পেরিকার্ডিয়ামটা, পেরিকার্ডিয়ামটা আসলে মূলত একটা কোনো এই কাপড়ের আবরণ না, এটা কোনো পলিথিনের আবরণ না, এটা হচ্ছে একটা সেলের আবরণ। অনেকগুলা সেল, অনেকগুলা সেল পাশাপাশি যুক্ত হয়ে এটা পর্দার মতো আবরণ তৈরি করে। এই যে যেহেতু সেলগুলা একটার সাথে আরেকটা যুক্ত হয়ে একটা মেমব্রেন তৈরি করতেছে, আবরণ তৈরি করতেছে, এই জন্য এটাকে বলা হয় ট্রান্সসেলুলার ফ্লুইড। এখানে দেখো, বিকজ দিস ফ্লুইড লাইজ ইন সাম ক্যাভিটিস হুইচ আর লাইনড বাই সেলুলার লাইনিং এপিথেলিয়াম। হ্যাঁ, সেল দিয়ে লাইন করা একটা এপিথেলিয়াম। এপিথেলিয়াম মানে হচ্ছে একবার সবার শেষের লেয়ারকে বলা হয় এপিথেলিয়াম। তোমরা স্কোয়ামাস এপিথেলিয়াম পড়েছো লাংসের ক্ষেত্রে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার ওই যে কলামনার এপিথেলিয়াম পড়েছো জিআইটির ক্ষেত্রে। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এপিথেলিয়াম গুলো পড়ছে। এপিথেলিয়াম মানে হচ্ছে এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে মনে করো 5টা লেয়ার, এই যে আমরা স্টোমাকের 5টা লেয়ার পড়েছিলাম, একদম ভিতরের লেয়ার আবরণটাকে বলা হয় এপিথেলিয়াম। এরকম এই যে একদম এই মেমব্রেনের একদম ভিতরটা
লেয়ারটা হচ্ছে এটা এপিথেলিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে কি দিয়ে ফর্ম হয়? সেল দিয়ে ফর্ম হয়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ট্রান্সসেলুলার ফ্লুইড। আবারও ফোকাস করবো কি, বিকজ দিস ফ্লুইড লাইজ ইন সাম ক্যাভিটিস, কিছু ক্যাভিটিতে থাকে হুইচ আর লাইন বাই সেলুলার লাইনিং দিয়ে। ওকে, এটাকে বলা হয় ট্রান্সসেলুলার ফ্লুইড। তাহলে কোন কোন জায়গায় এরকম ক্যাভিটি আছে? এক নাম্বার হচ্ছে সিএসএফ। আমরা জানি মেনিনজেসের আবরণ, মেনিনজেস কার আবরণ? মেনিনজেস হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মানে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। কার কার? ব্রেইন প্লাস স্পাইনাল কর্ড, এই দুইটার আবরণ হচ্ছে মেনিনজেস। মেনিনজেসের আবার তিনটা লেয়ার আমরা জানি, ডিএপি, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পেয়া ম্যাটার। এই ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার, এটার মাঝখানে এটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেসে থাকে হচ্ছে সিএসএফ, মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। বুঝতে পারলাম না? সাব অ্যারাকনয়েড স্পেসে। আর ইন্ট্রাঅকুলার ফ্লুইড, এটা হচ্ছে আমাদের ওই যে আমরা চোখ সমানা নিয়ন্ত্রণে চোখ পড়েছিলাম, একদম বাহিরে হচ্ছে কর্নিয়া, তারপর হচ্ছে তোমার স্ক্লেরা, স্ক্লেরার পরে হচ্ছে তোমার কোরোয়েড, তারপর হচ্ছে রেটিনা, তারপর ভিতরে একটা ভিট্রিয়াস হিউমার। এই যে ভিট্রিয়াস হিউমার, এটা একটা কি? ইন্ট্রাঅকুলার ফ্লুইড। একুয়াস হিউমার, এগুলো একটা কি? একটা ইন্ট্রাঅকুলার ফ্লুইড। তাহলে ইন্ট্রাঅকুলার ফ্লুইড বলতে আমরা দুইটা জিনিসকে বোঝাই, একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার আর একটা হচ্ছে একুয়াস হিউমার। ঠিক আছে কিনা? আর ফ্লুইড ইন জিআইটি এন্ড রেসপিরেটরি ট্র্যাক্ট, তোমরা পড়েছো যে জিআইটি থেকে মানে জাস্ট স্যালাইভা বা লালা সিক্রেশনই হয় হচ্ছে 1 লিটারের মতো। তারপর হচ্ছে পিত্ত, মানে বাইল সিক্রেশন হয় 1 লিটারের মতো। তারপর হচ্ছে তোমার স্টোমাকের সিক্রেশন হয় 2 লিটারের মতো। এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড, মানে এগুলো সবগুলো লাইনিং এপিথেলিয়াম থেকে আসতেছে। তারপর রেসপিরেটরি ট্র্যাক্টে আমরা জানি আমাদের ট্রাকিয়ার মধ্যে, আমাদের শ্বাসনালীর মধ্যেও কিছু সিক্রেশন হয়, যার কারণে আমাদের ওই যে কফ, থুতু এগুলো ক্রিয়েট হচ্ছে আর কি। ফ্লুইড ইন পটেনশিয়াল স্পেসেস কি কি আছে? যে একটু আগে যেটা বললাম, প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট মানে কেউ জানো? সাইনোভিয়াল জয়েন্ট মানে কি? হ্যাঁ, মুভেবল জয়েন্ট, ইয়েস। যে জয়েন্ট গুলো তুমি নাড়াতে পারছো সেগুলোই হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে যে ফ্লুইড থাকে এটাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। আর ক্যাভিটি অফ টিউনিকা ভ্যাজাইনালিস সারাউন্ডিং টেস্টিস, তাহলে টেস্টিসের আশেপাশে একটা ফ্লুইড ক্যাভিটি থাকে, ওটার নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। আর পেরিকার্ডিয়াল ক্যাভিটি তো বললাম অলরেডি আমরা, এটা হচ্ছে পেরিটোনিয়াল, মানে পেটের আবরণ, উদর গহ্বরের আবরণ যেটা আর কি। ওকে, আমরা ফ্লুইডের অংশটা শেষ করলাম। এখন আমরা আসতেছি হচ্ছে ডেফিনেশন, কম্পোজিশন। ডেফিনেশন অলরেডি আমরা শেষ করে আসছি। দ্য ফ্লুইড দ্যাট লাইজ ইন উইদিন দ্য সেল ইজ নোন অ্যাজ আইসিএফ বা ইন্টারসেলুলার ফ্লুইড, আর আউটসাইড দ্য সেল ইসিএফ অর এক্সট্রাসেলুলার ফ্লুইড। কম্পোজিশন ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা একটু ডেফিনেশনটা দেখে ফেলি। দ্য ফ্লুইড দ্যাট অকুপাই আউটসাইড দ্য সেল অফ দ্য বডি ইজ কালেক্টেড নোন অ্যাজ আইসিএফ। এবং ডেফিনেশনটা তাহলে আমরা শেষ করে ফেললাম, বুঝে ফেললাম যে সেলের, এটা একটা সেল, দেখো এটা একটা সেল, সেলের ভিতরে ইন্ট্রাসেলুলার, সেলের বাইরে এক্সট্রাসেলুলার। কম্পোজিশন মানে এটা, এই যে ফ্লুইডটা, ওই ফ্লুইডটাতে কি কি থাকে, মানে এখানে কি আসলে, এখানে আসলে অনেক কিছু থাকে। কন্টেইনস লার্জ অ্যামাউন্টস অফ, সেলের ভিতরে, আবার বলতেছি দিস ইজ ইম্পর্টেন্ট, এমনকি এটা নিয়ে তুমি তোমার জীবন কেরিয়ার শেষ করবা, তোমার মৃত্যুর আগ পর্যন্ত এই জিনিসটা লাগবে। এই জিনিসটা এখন দেখো যে সেলের ভিতরে কি থাকে? পটাশিয়াম বেশি থাকে সেলের ভিতরে, কোষের ভিতরে ম্যাগনেসিয়াম থাকে এবং ফসফেট আয়নস থাকে। এই আয়নগুলা সেলের বাহিরে থাকে না, এমন বাহিরেও থাকে, কিন্তু এই সেলের ভিতরে এরা সবচেয়ে বেশি পরিমাণ থাকে। এই জন্য এদেরকে আমরা আয়নস অফ সেল বলে থাকি, মানে সেলের ভিতরের আয়ন বলে থাকি। আর সেলের বাহিরে কি কি থাকে? সোডিয়াম, এখানে থাকে হচ্ছে পটাশিয়াম, আর এখানে থাকে হচ্ছে সোডিয়াম, এখানে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এখানে থাকে হচ্ছে ক্লোরাইড, বাইকার্বনেট, সাথে আরো কিছু থাকে, এটা হচ্ছে নিউট্রিয়েন্টস ফর সেল, মানে সেলকে সাপ্লাই দেওয়ার জন্য নিউট্রিয়েন্টস থাকে। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম নিউট্রিয়েন্ট কি কি? অক্সিজেন, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস ফর সেল। সেলের জন্য এই নিউট্রিশন গুলা, এই পুষ্টি পদার্থ গুলা লাগবে। ইট অলসো কন্টেইনস কার্বন ডাইঅক্সাইড, মানে ওয়াস্ট প্রোডাক্ট গুলো থাকবে, মানে সেলের ভিতরে এই নিউট্রিশন গুলো ঢুকে, ঢুকে রেসপিরেশন বা শ্বসনের মাধ্যমে এগুলা ভেঙে বিভিন্ন ওয়াস্ট প্রোডাক্ট যেমন কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে তোমার ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, ইউরিয়া, এই জিনিসগুলো তৈরি হয়। এগুলো আবার সেলের ভিতর থেকে বের হয়ে ইসিএফ এ চলে আসে। তাহলে ইসিএফ এ যেমন নিউট্রিয়েন্টও থাকে, একইভাবে
এখানে ওয়াস্ট প্রোডাক্ট গুলো থাকে। ওয়াস্ট প্রোডাক্ট কি কি আছে? কার্বন ডাইঅক্সাইড বা আদার থিংস গুলো। ওকে, এই জিনিসগুলো তাহলে কি করে? এই ওয়াস্ট প্রোডাক্ট গুলো সে বিভিন্ন অর্গানের মাধ্যমে বডি থেকে বের করে, এটা ইসিএফ এর কাজ, এক্সট্রা সেলুলার ফ্লুইডের কাজ। আচ্ছা, তাহলে সেলের ভিতরে ইন্টারসেলুলার, দুই সেলের মাঝখানে ইন্টারস্টেসিয়াল, আর ব্লাড ভেসেলের ভিতরে প্লাজমা, দুইটাকে একসাথে আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইড বলি। ওকে, আমরা এটা বুঝতেছি অলরেডি। এই যে এই ফিগারটা তোমরা দেখতে পারো, এটা খুব মানে এই ফিগারটাতে খুব সুন্দর করে দেওয়া আছে যে সেলের ভিতর কোনটা কোনটা বেশি থাকে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আর সেলের বাইরে সোডিয়ামটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। সেলের ভিতর প্রোটিন থাকে, সেলের বাহিরেও প্রোটিন থাকে, তবে সেলের ভিতরে প্রোটিনটা সবচেয়ে বেশি থাকে, কারণ হচ্ছে প্রোটিন তৈরি করে হচ্ছে রাইবোজোম। কে তৈরি করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে। রাইবোজোম কোথায় থাকে? সেলের বাহিরে নাকি ভিতরে? অবভিয়াসলি সেটা সেলের ভিতরে থাকে। সেলের ভিতরে যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার এই প্রোটিন তৈরি করবে। বুঝতে পারলাম কিনা? তাহলে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে হচ্ছে সেলের ভিতরে, আর প্রোটিনের পরিমাণটা কম থাকে হচ্ছে সেলের বাহিরে। হ্যাঁ, তাহলে এই স্লাইডটা শেষ। এখন আমরা নেক্সট স্লাইডে আসতেছি, এটা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইড। এখানে ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে পাশাপাশি করে পার্থক্য দেয়া আছে। তো এই জিনিসটা আমরা একটু জাস্ট গ্রস দেখি, পরিমাণটা দেখার দরকার নেই, পরিমাণটা আমরা সামনে পড়বো। ইসিএফ এক্সট্রাসেলুলার ফ্লুইডে ক্যাটায়ন থাকে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম খুবই কম, দেখো খুবই কম। আর আইসিএফ এ ক্যাটায়ন থাকে হচ্ছে পটাশিয়াম সবচেয়ে বেশি, সোডিয়াম খুবই কম, ম্যাগনেসিয়াম বেশি। এখানে ম্যাগনেসিয়াম অনেক কম। তাহলে তুমি ইসিএফ এর যদি কম্পোজিশন বলতে পারো, তুমি সবার আগে কাকে বলবা? সোডিয়াম বলবা। এখন এই ইসিএফ এর কম্পোজিশন যখন টিচার জিজ্ঞেস করে, মানে একটা স্টুডেন্ট পড়ে গিয়েও আসলে পেন্ডিং খায়, একটা স্টুডেন্ট পড়ে গিয়েও টিচারের গালি খায় হচ্ছে এই জন্য আর কি, যে সে পুরো জিনিসটা খুব ভালো করে মুখস্থ করে, মুখস্থ করে গিয়ে সবার আগে সে যখন স্যার টিচার জিজ্ঞেস করে যে ইসিএফ কি কি থাকে, সে সবার আগে শুরু করে মনে করে ভুল ক্রমেই হতে পারে যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম বলবো। তখন টিচারের কাছে কিন্তু ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়, কারণ তোমার ইমপ্রেশন আসবে হচ্ছে তুমি আসলে থাকে কোনটা। তুমি সবার আগে সোডিয়াম বলবা, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম না বলো কোনো সমস্যা নাই, না বলো। টিচার যদি জিজ্ঞেস করা থাকে না, তখন তুমি বলবো স্যার খুবই কম থাকে। কিন্তু তুমি না বলো, তুমি কি কি বলবা সবার আগে? সোডিয়াম, তারপর ক্লোরাইড, তারপর বাইকার্বনেট, এই তিনটা সবার আগে বলবা। আমি আবারও বুঝতে পারলাম কিনা দেখো, বলো, দেখো বুঝো ভালো করে। সোডিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট। আর আইসিএফ, আইসিএফ এর মধ্যে যদি বলে যে আইসিএফ এর কম্পোজিশন বলো যে কি কি থাকে, কম্পোজিশন মানে হচ্ছে কি কি থাকে। কম্পোজিশনে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট আয়ন সবার আগে বলবা, তারপরে তুমি ভাই সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট বলতে চাও, এগুলো এখানে বলতে চাও না আগে। এগুলো এই যে আইটেমে তুমি পড়ে গিয়েও খারাপ নাম্বার পাবা, পড়ে গিয়েও মানে ফেল করবা, এটা হচ্ছে এই কারণে তুমি জানো না তুমি আসলে কিভাবে প্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে প্রেজেন্টেশনের ওয়ে, আসলে তোমার কোনটা ইম্পর্টেন্ট সেটা আগে বলতে হবে। তারপর হচ্ছে নিউট্রিশন, আমরা পড়ে আসছি। ইসিএফ এ থাকে, আইসিএফ এ কোনো নিউট্রিশন থাকে না, শুধুমাত্র প্রোটিন থাকে। প্রোটিন যদিও নিউট্রিশাস কোনো সাবস্টেন্স না, এটা একটা স্ট্রাকচারাল সাবস্টেন্স, মানে এটা সেলের স্ট্রাকচারটাকে ফর্ম করে, নিউট্রিশাস সাবস্টেন্স না, তারপরেও বলতে পারো যে প্রোটিন থাকে। আর ওয়াশ প্রোডাক্ট থাকে এখানে, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এক্সেস ওয়াটার, আয়নস, এগুলো থাকে। এই যে এটা হচ্ছে আমাদের গাইডলাইনের একটা চার্ট, যে চার্টটা থেকে তুমি অ্যান্সার করতে যাবা, যে তোমাকে টিচার যখন জিজ্ঞেস করবে যে বডি ফ্লুইডস এ এক্সট্রা সেলুলার ফ্লুইডে ইসিএফ এ তোমার কম্পোজিশন কি কি যদি বলে, তখন তুমি কি বলবে? অক্সিজেন, ইসিএফ এ অক্সিজেনের পরিমাণ কত? 25 থেকে 40 মিলি। এটা হচ্ছে অক্সিজেনের ভেনাস, মানে ভেইনের মাঝে অক্সিজেন কত থাকে? 25 থেকে 40 মিলিগ্রাম মিলিমিটার অফ মার্কারি। অক্সিজেনের প্রেশার, এটাকে আমরা বলি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। আবার একটু লিখে রাখবো, হ্যাঁ, PO2 বলে এটাকে, পার্শিয়াল মানে আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ। ভেনাস রক্তে, ভেইনের রক্তে অক্সিজেনের আংশিক চাপ বলে পার্শিয়াল প্রেশার। এটা লিখে রাখো, তোমরা একটু নোট করে ফেলো, অবশ্যই নোট করে ফেলো, কারণ এগুলা তোমাদেরকে এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে কেউ পড়াবে না। মেডিকেলের মাঝে যাচ্ছ, যত বড় মেডিকেল তত টিচারদের কেয়ারলেসনেস বেশি, মানে ওরা কেয়ার করবেই না, বলবে যে মনে করবো যে ও আছে, ও তো খুব মেধাবী, ঠিক আছে ও পড়ে আসতে পারবে। আসলে কিন্তু এরকম খুব টাফ হয়ে যায়। এই জন্য তোমরা একটু ভেঙে ভেঙে একটু পড়ো। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত? 25 থেকে 40। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত? 41 থেকে 51। এগুলো কোথায়? ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইডে। তো এই জিনিসটা 41 থেকে 51। তারপর হচ্ছে যে সোডিয়ামের কত? সোডিয়ামের পরিমাণ হচ্ছে, তো নর্মাল ভ্যালু বলতে তোমরা এই রেঞ্জটা মুখস্থ করবা না, কারণ এই রেঞ্জটা, এই সিঙ্গেল ভ্যালু যখন বলো তখন টিচারের মাথা আরেকটু গরম হয়ে যায়। এটা ইচ অ্যান্ড এভরি মেডিকেল, ইচ অ্যান্ড এভরি মেডিকেল তুমি হও
প্রাইভেট মেডিকেলে, তুমি হও ঢাকা মেডিকেলে, তুমি হও কক্সবাজার মেডিকেলে, যেই মেডিকেলে হও না কেন ভাই, তুমি যখন একটা সিঙ্গেল ভ্যালু বলবা তখন টিচারের মাথা গরম হয়ে যাবে। কারণ সিঙ্গেল ভ্যালু মেডিকেলে থাকে না, কারণ সবার এক ভ্যালু থাকে না। এটা গাইডনে আছে ঠিক আছে, কিন্তু তারপর ওই যে গাইডন পড়ো তুমি, পেন্ডিং যেটাকে বলে আর কি, এটা খাবে। এই জন্য তুমি কোনটা বলবা, রেঞ্জটা বলার চেষ্টা করবা। তারপর হচ্ছে সোডিয়াম আয়ন হচ্ছে 135 থেকে 145, আজীবন লাগবে, আজীবন সব সময়ের জন্য লাগবে, মুখস্থ রাখবা। পটাশিয়াম 3.5 থেকে 5.3, ক্যালসিয়াম 1 থেকে 1.4, তারপর হচ্ছে বাইকার্বনেট 22 থেকে 29, এটা কোনো কোনো বইয়ে দেওয়া আছে 22 থেকে 28, কত 22 থেকে 28, সবগুলো হচ্ছে মিলিমোল পার লিটারে, মিলিমোল পার লিটার। হ্যাঁ, আর গ্লুকোজটা দেখো, গ্লুকোজটা হচ্ছে ক্লোরাইড আয়ন হচ্ছে 98 থেকে 108, কোনো কোনো বইয়ে দেয়া আছে 95 থেকে 105, ঠিক আছে। আহ তাহলে এই যে রেঞ্জের আমি বললাম যে কোনো কোনো বই, এগুলো সবগুলোই মেইন বইয়ের কথা বলতেছি। এটা হচ্ছে গাইটনের ইনফরমেশন, এটা হচ্ছে মনে করো জ্ঞানের ইনফরমেশন, মনে করো না জ্ঞানের ইনফরমেশন। তো এরকম একাধিক বইয়ে একাধিক ইনফরমেশন যখন থাকে, তখন তুমি টিচারকে কোনটা বলবা, টিচারের কাছে মানে তুমি ইমপ্রেশন নেওয়ার জন্য হোক আর যাই হোক, সবগুলো ভ্যালু লাগবে। সবগুলো ভ্যালু বলতে শুধু নর্মাল রেঞ্জটা লাগবে, শুধু নর্মাল রেঞ্জ, হ্যাঁ, আর অন্যগুলো লাগবে না। সবগুলোর মাঝে কি বলতে, হ্যাঁ সবগুলোই পড়ে রেখো, কারণ সবগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। সবগুলোই মুখস্থ করে ফেলে একদম পুরো 1 ঘন্টা 10 মিনিট বসে এটা মুখস্থ করে ফেলবা। তো তুমি কোনটা বলবা তখন, একাধিক ভ্যালু যখন থাকে তখন তোমার মুখস্থ করার উপায় হচ্ছে, টিচার যখন লেকচার নেবে, হ্যাঁ তোমার তোমার ক্লাস টিচার তো অবশ্যই লেকচার নেবে, তোমাদের ডিপার্টমেন্ট হেড বা অন্যান্য অনেকে লেকচার নেবে। লেকচারের মধ্যে টিচাররা যেই ভ্যালুটাকে ফোকাস করে, যদি উনি গাইডনকে ফোকাস করে তাহলে তুমি গাইডনের ইনফরমেশনটা বলবা, যদি উনি জ্ঞানের ইনফরমেশনটা বলে তাহলে তুমি জ্ঞানের ইনফরমেশন বলবা। অনেক সময় দেখা যায় এগুলো ফিজিওলজিতেও আছে, বায়োকেমিস্ট্রিতেও আছে। অনেক সময় দেখা যায় যে ফিজিওলজিতে গাইডন পড়ায় আর বায়োকেমিস্ট্রিতে জ্ঞানের ইনফরমেশন পড়ায়, তখন ওই প্রফের মধ্যে গিয়ে এগুলো একটু প্যাচ লেগে যায় আর কি। তো তুমি এটা মাথায় রাখবে যে ফিজিওলজি মানে তুমি যেহেতু গাইডন, মানে গাইডনটাই তুমি পড়ার চেষ্টা করবে। আর এতে পার্শিয়াল প্রেশারটা কম বেশি হওয়ার রিজন কি, আয়ন গুলার পরিমাণ, না না না, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা অক্সিজেন কম বেশি হওয়ার জন্য, যে তার ফুসফুসে রোগ আছে, ডিজিজ আছে, এই জন্য সে অক্সিজেনটা নিতে পারতেছে না, অক্সিজেন নিতে পারতেছে না, তার কারণে তার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বডিতে কমে যাবে। ওই যে আমরা পড়েছিলাম না যে রেসপিরেশনের বা শ্বসনের অধ্যায়ে, শ্বসনের অধ্যায়ে কি বলেছিলাম যে অক্সিজেন, অক্সিজেন দুইটা ভাবে যায়, একটা হচ্ছে দ্রবীভূত ফর্মে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে কার্বন, হিমোগ্লোবিন, কার্বন, সরি, অক্সি হিমোগ্লোবিন রূপে। তাহলে এই যে দ্রবীভূত যে সলিউবল অক্সিজেন যেটা, সেটাই হচ্ছে সেটার যে প্রেশার, এটাকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। ওটা যদি অক্সিজেন, সে লাঙে যদি ডিজিজ থাকে, লাঙে যদি রোগ থাকে, তার ফুসফুসে রোগ থাকে, তাহলে সে এই অক্সিজেনটা ক্যারি করতে পারবে না, তার তার প্রেশার কমে যাবে। আবার লাঙে রোগ থাকলে তার কার্বন ডাইঅক্সাইড বের করতে পারবে না, তার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। বুঝছো কিনা? এগুলো প্রত্যেকটাই ভ্যালু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থা থাকে, ডিজিজ কন্ডিশনে থাকে, তখন আমরা এই টেস্ট গুলো করে বুঝি আর কি যে রোগীটা ভালো আছে না খারাপ আছে, কোন দিকে যাচ্ছে, তাকে আর্টিফিশিয়াল অক্সিজেন দেয়া লাগবে কি দেয়া লাগবে না, এরকম আর কি। তারপর হচ্ছে গ্লুকোজ, দেখো গ্লুকোজটা ইম্পর্টেন্ট, গ্লুকোজটা হচ্ছে 70 থেকে 115, এটার ভ্যালুটা, এটা এটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার। এতক্ষণ পর্যন্ত মিলিমোল পার ডেসিলিটার পড়েছে, এখন হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার। 70 থেকে 115, আবারও বলতেছি 70 থেকে 115, এটাকে তুমি 18 দিয়ে ভাগ দিলে, 18 দিয়ে ভাগ দিলে, ওই যে আমরা ডায়াবেটিস মাপি না যে আমার ডায়াবেটিস 6, 7, 8, ওটা হচ্ছে মূলত ওই 18 দিয়ে গুণ করে আমরা ওটাকে মিলিমোল, মিলিগ্রামে নিয়ে আসতে পারি। আর 18 দিয়ে ভাগ দিয়ে আমরা মিলিমোলে নিয়ে আসতে পারি, মিলিমোল, হ্যাঁ, মিলিমোল পার লিটার আমরা আনতে হলে আমাকে অবশ্যই 18 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 18 দিয়ে ভাগ দিলে এটা যত হবে, ততটাই হচ্ছে আমাদের 5 পয়েন্ট সামথিং থেকে 7.77 পর্যন্ত হচ্ছে আমাদের ইয়ে নর্মাল গ্লুকোজ লেভেল আর কি, মিলিমোল পারে, মিলিমোলে হবে। বডি টেম্পারেচার নর্মাল হচ্ছে কত, 38 থেকে 38 থেকে আমাদের কত দেখা যাচ্ছে এখানে, সরি, 98 থেকে 98.5, 8.8, এটা হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ। এসিড বেজ, হ্যাঁ, আমাদের পিএইচ, পিএইচ টাইপিং 7.35 থেকে 7.45, এটা আসলে এখানে 7.3 থেকে 7.5 দেওয়া আছে, ভুল দেওয়া আছে, 7.35 থেকে 7.45, গাইডনেও কিছু উল্টাপাল্টা দেওয়া আছে। তুমি এটা যদি বলতে চাও টিচারের কাছে, টিচার দেখবে যে মাথাটা গরম করে তোমার মোটামুটি একটা পেন্ডিং দিয়ে দিবে। ওকে, তাহলে আমরা পুরো গাইডের এই জিনিসটাকে আমরা গাইডের মধ্যে কিভাবে দেয়া আছে দেখো, যে পড়াটা গোছানোর জন্য গাইডের মাঝে, পড়াটা গোছানোর জন্য উপায় হচ্ছে গাইডের মাঝে তো এই জিনিসটা দেয়াই আছে, তাই না? এই যে এরকম করে বক্স দেয়া আছে, তখন তুমি কি করবা, এখান থেকে যে গাইডের ইনফরমেশনটা তুমি পড়ছো, এই ইনফরমেশনটা তুমি জাস্ট এখানে এই ফাঁকা স্থানে লিখে ফেলবা, যে সোডিয়াম কত 135 থেকে 145, হ্যাঁ এটা তো গাইডেনে দেয়া আছে, তাহলে এটার দরকার নেই লেখার। ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে এখানে দেয়া আছে কত 1.1 থেকে 1.4, কিন্তু গাইডের মধ্যে দেয়া আছে কি দেখো তো 4.5 থেকে 6, অথবা 2.1 থেকে 2.6,
ইসিএফ এর মধ্যেই দেখো। তাহলে এখানে তুমি কি করবে, গাইডলাইনের ইনফরমেশনটা লিখে ফেলতো, কারণ হচ্ছে গাইডে বলতে আছে 1 থেকে 1.4, অথবা এটা দেয়া আছে হয়তো বা তোমাদের জ্ঞানের ইনফরমেশন অনুযায়ী। তো তোমাকে তো অবশ্যই গাইডলাইনটা জানা লাগবে আগে। এই জন্য তুমি কি করবে, এই যে এটা হচ্ছে টেকনিক, যে অনার্স ফর টেকনিক আমাকে জিজ্ঞেস করছিল একজন, যে অনার্স ফর টেকনিক হচ্ছে এটা, গাইডলাইনে যেটা পড়ছো সেটাকে তুমি জাস্ট গাইডের ইনফরমেশনের পাশে লাল কালি দিয়ে লিখে ফেলবা। পটাশিয়াম কত, ম্যাগনেসিয়াম কত, অলরেডি আমরা এগুলো বলে আসছি, তোমরা এগুলো দেখতে পারো। জাস্ট কোন আয়নের কম্পোজিশন কতটুকু। এখন হচ্ছে নেম দ্য সিরাম ইলেকট্রোলাইটস। আচ্ছা, সিরাম ইলেকট্রোলাইটস যাওয়ার আগে আমরা একটু আসি ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে তাহলে পার্থক্য কি। ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে পার্থক্য হচ্ছে, ইসিএফটা কোথায় থেকে ডেফিনেশনের একটা পার্থক্য আছে। ভাইয়া এক্সামে কোনটা বলবো, এক্সামে তুমি অবশ্যই গাইডলাইন বলবা, অবশ্যই গাইডলাইন বলবা, অথবা তোমার কলেজের টিচার তোমাকে যেটা পড়াবে সেটা বলবা। তোমার কলেজের টিচার অবশ্যই তোমাকে একটা জিনিস পড়াবে নিশ্চয়ই, কারণ লেকচার হবে তোমাদের, আইটেমের আগে লেকচার হবে না, এগুলো হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট হেডরা লেকচার গুলো নিবে। ওই লেকচার গুলোতে 99% স্টুডেন্ট, 99.99% স্টুডেন্ট হচ্ছে ঘুমায় থাকে, তুমি তুমি নিজেও ঘুমায় থাকবে। তো যতটুকু পারো আর কি মনে রাখার চেষ্টা করবা এই জিনিসগুলা। ওকে, তারপর হচ্ছে ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে ডিফারেন্স। ডিফারেন্স কি, এক নম্বর হচ্ছে ইসিএফ টা আউটসাইড দ্য সেল, আইসিএফ টা ইনসাইড দ্য সেল। সহজে বুঝি, কোন কোন আয়ন থাকে একটু আগে আমরা বলছি, কোন কোন আয়ন, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। আর আইসিএফ এর মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট। ওকে, টোটাল অ্যামাউন্ট 14 লিটার, এখানে 28 লিটার, বেশি, সবচেয়ে বেশি আইসিএফ এ। প্রোটিন ইসিএফ এর মধ্যে কম, ইসিএফ এর প্রোটিন কম, কারণ প্রোটিন তৈরি হয় সেলের ভিতরে, এই জন্য প্রোটিন কন্টেন্ট সেলের ভিতরে বেশি হাই। provides ion nutrients for cell maintaining cellular life, হ্যাঁ, provides essential fluid medium inside the cell for chemical reaction। সবই বুঝতেছি আমরা, জাস্ট এগুলো তোমরা একবার তাহলে কি করবা, মানে পার্থক্যগুলো একবার দেখে ফেলবা। এগুলো আমরা সময় নষ্ট না করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট। আমরা কি করি, আমরা একটা রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা অনেকগুলো টেস্ট দিই। টেস্টের মধ্যে একটা টেস্ট দিই হচ্ছে ব্লাডের মাঝে সিরাম ইলেকট্রোলাইট। হ্যাঁ, তো সাধারণ মানুষদের কি আমরা কি দিয়ে বুঝাই, আমরা বুঝেছি যে আপনার রক্তের লবণ পরীক্ষা বলি, কারণ হচ্ছে ওদেরকে তো আর ইলেকট্রোলাইট বলতে বুঝবে না। এই সিরাম ইলেকট্রোলাইটে আমরা চারটা জিনিসকে দেখি, এটা ইম্পর্টেন্ট। টিচার জিজ্ঞেস করবে যে সিরাম ইলেকট্রোলাইটে কোন কোন আয়নকে তুমি দেখো, সবগুলো আয়ন দেখো, ম্যাগনেসিয়াম দেখবা, এরপর হচ্ছে তোমার এখানে ক্লোরাইড, এই তোমার সালফেট দেখবা, ফসফেট দেখবা না, আমরা চারটা দেখি, কি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট। সবাই কিন্তু এই যে ফসফেট, সালফেট, সবাই কিন্তু ইলেকট্রোলাইট, কিন্তু আমরা দেখি হচ্ছে এই চারটাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট। এগুলো নর্মাল রেঞ্জ একটু আগে আমরা পড়লাম, তাই না? তারপর আসো কনস্টিটিউয়েন্টস অফ ইসিএফ। ওকে, মানে জাস্ট এটাকে আমরা যদি আবার ফোকাস করতে চাই, ইসিএফ এর মধ্যে সোডিয়াম সবচেয়ে বেশি থাকে, তারপরে ক্যালসিয়াম কতটুকু থাকে, পটাশিয়াম কতটুকু, এগুলো আসলে ইম্পর্টেন্ট না, এগুলো গাইডের মধ্যে আছে, আমি জাস্ট এই জন্য উঠে নিয়ে আসছি আর কি, তোমরা এগুলো দেখতে পারো। ওকে, এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি, মোটামুটি শেষ দিকে চলে আসছি। এটা হচ্ছে কিছু ভাইবা কোশ্চেন্স। এখানে আইটেম ওয়ানের একটা অংশ আমরা শেষ করতেছি মূলত, আর বাকি অংশটা আমরা আরেকটা লেকচারে দিব। তো এখানে ভাইবা কোশ্চেন কি কি জিজ্ঞেস করবে, প্রথমত তুমি এখানে টিচার বসে আছে, সামনে একটা টেবিল থাকবে, তুমি এখানে তোমরা মোট 3-4 জন ফ্রেন্ডকে ডাকবে, ডেকে টিচার এখান থেকে কোশ্চেন করা শুরু করবে একজনকে, যে একজনকে কোশ্চেন করবে ইসিএফ এর সবচেয়ে বেশি কোনটা থাকে, অথবা ইসিএফ এর কম্পোজিশন কি। তুমি সবার আগে অ্যান্সার দিবে কি, সোডিয়াম সবচেয়ে বেশি থাকে। তারপরে টিচার আরেকজনের কাছে চলে যাবে, বলো আইসিএফ কোনটা থাকে, আইসিএফ এ বা ইন্ট্রাসেলুলার ফ্লুইডে থাকে হচ্ছে পটাশিয়াম বেশি থাকে। তারপর আরেকজনের কাছে কোশ্চেন চলে যাবে, গিয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কি, একে বাফার সিস্টেম বলে কেন। দেখো এখানে এদের দুইজনের কোশ্চেন কিন্তু খুব সহজ, থার্ড নাম্বারের কোশ্চেন কিন্তু একটু কঠিন, বেতাইলা পড়ে গেছে আর কি। তো আসলে এরকম আর কি, লাখ পুরোটাই লাখ, লাখ লাখের উপর ডিপেন্ড করে। তোমার আসলে কোনটা অ্যান্সার, মানে কেমন কোশ্চেন পড়বে এটা পুরো ডিপেন্ড করেছে লাখের উপর। তারপর তুমি এই জন্য তোমাকে সবকিছু পড়তে হবে, যে তোমার কোনটা জিজ্ঞেস করবে টিচার তুমি জানো না। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ইজ এ পার্ট অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড। আমরা দেখেছিলাম যে ওই যে সেল এবং সেলের মাঝখানে, ব্লাড ভেসেলের বাহিরে, ব্লাড ভেসেলের ভিতরে না। তাহলে এটাকে আমরা বলেছি, বাংলা তো এটা বুঝেছিলাম, তাহলে এখন আমরা ডেফিনেশন কিভাবে বলবো, ইট ইজ দ্য ফ্লুইড অফ পার্ট অফ ইসিএফ that is present outside the vascular and lymph system, lymph এবং vascular এর বাহিরে, and also out, যেহেতু পার্ট অফ ইসিএফ তারা এটা অবশ্যই আউটসাইড দ্য সেল, সো ইট বিহেভস অ্যাজ দ্য ফ্লুইড বাফার সিস্টেম। দেখো এখানে হচ্ছে রক্তনালী, এখানে হচ্ছে সেল, মাঝখানের ফ্লুইডটাই তো কি ছিল, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তাই না? তাহলে এটা হচ্ছে এই রক্তের মধ্যে আমরা খাবারের মাধ্যমে কোনো জিনিস যদি বাড়িয়ে দেই, তাহলে এই ফ্লুইডটা এই জিনিসটাকে এখান থেকে সেলের ভিতর নিয়ে যাবে, নিয়ে সেটাকে ওই যে মেটাবলিজম বা
শ্বসনের মাধ্যমে ভেঙে ফেলবে। আবার কোনো জিনিস যদি এখানে কমে যায় তাহলে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা এই জিনিসটাকে এখানে ট্রান্সপোর্ট করার পরিমাণটা কমিয়ে দিবে। তাহলে এই সিস্টেমের মাধ্যমে এটা মূলত একটা বাফার সিস্টেম, মানে একটা কনস্ট্যান্ট কন্ডিশনটাকে সে রক্তের মধ্যে মেনটেন করতেছে। এই জন্য এটাকে একটা ফ্লুইড বাফার সিস্টেম বলা হয়। আমি বুঝাতে পারলাম কিনা যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কে কেন বাফার সিস্টেম বলা হয়? It is about 11 liter in normal 70 kg adult man among the total body of fluid 42 liter, মানে 42 এর মধ্যে 11 লিটার হচ্ছে ইন্টারসেপ্টার ফ্লুইড। হোয়াট আর দ্য ইলেকট্রোলাইটস? ওকে, আমরা একটু আগে পড়েছিলাম সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট আর দ্য ইলেকট্রোলাইটস। তারপরের জনকে আবার মনে করো যে সবার কোশ্চেন শেষ, এখন আবার টিচার প্রথম জনের কাছে চলে আসবে, প্রথম জনের কাছে এসে আবার কোশ্চেন করবে। এখন হচ্ছে হয়তো অন্য একটু কঠিন কোশ্চেনই করবে, আমি এখানে যদিও সহজ করে রাখছি। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ইলেকট্রোলাইটস? এই যে কঠিন চলে আসছে। ইলেকট্রোলাইট গুলোর ইম্পর্টেন্স কি? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে রক্তনালীতে যখন এরা থাকে তখন এরা অসমোলারিটি মেনটেন করে। অসমোলারিটি কি? যে অসমোলারিটি হচ্ছে রক্তের ইলেকট্রোলাইটের পরিমাণ। এটা যদি বেড়ে যায়, এটা যদি বেড়ে যায় তাহলেও শরীরের জন্য ক্ষতিকর, এটা যদি কমে যায় তাহলেও শরীরের জন্য ক্ষতিকর। তাহলে এই ইলেকট্রোলাইট গুলাই হচ্ছে মেজর থিং, এটা কি করে? প্লাজমা অসমোলারিটি মেনটেন করে। আর এই অসমোলারিটির কারণে সোডিয়ামের পরিমাণ আমরা একটু আগে দেখেছিলাম 135 থেকে 145, এর চেয়ে যদি বেড়ে যায়, এর চেয়ে যদি বেড়ে যায় সেটাকে আমরা বলি হাইপার নেট্রেমিয়া। কি বলি? হাইপার নেট্রে। হাইপার মানে বেশি, নেট্রে মানে হচ্ছে সোডিয়াম, এমিয়া মানে হচ্ছে ব্লাডে, ঠিক আছে কিনা? হাইপার নেট্রেমিয়া। আর যদি সোডিয়াম যদি কমে যায় তাহলে কি বলবো? তোমরা গেস করতে পারতেছো কিনা যে সোডিয়াম 135 এর নিচে চলে গেছে রক্তে বা এই যে সিরামে, তাহলে আমরা এটার নাম দিব কি? হাইপোনেট্রিমিয়া। গুড, হাইপোনেট্রিমিয়া। এই যে ধরতে পারছো তোমরা। একইভাবে পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়াম যদি বডিতে বেড়ে যায় সেটাকে বলা হাইপার ক্যালেমিয়া। হাইপার পটাশিমিয়া না, হাইপার ক্যালেমিয়া, ঠিক আছে? আর যদি কমে যায় তাহলে কি বলো, কি বলা হবে? হাইপোক্যালেমিয়া, ঠিক আছে কিনা? হাইপোক্যালেমিয়া বলা হবে। আচ্ছা, একইভাবে বাইকার্বনেট আছে, ক্লোরাইড আছে, হাইপার ক্লোরাইডেমিয়া, হাইপার হাইপোক্লোরাইডেমিয়া, বাইকার্বনেট আছে, হাইপার বাইকার্বেমিয়া। তারপর হচ্ছে এগুলো আর কি হাইপো। তারপর আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এই যে টোটাল সবগুলা সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট সবগুলা মিলে অসমোলারিটি, ব্লাডের অসমোলারিটি কত? 280 থেকে 300 মিলি অসমলস পার লিটার। যে 1 লিটার রক্তের মধ্যে, 1 লিটার প্লাজমার মধ্যে 280 থেকে 300 মিলি অসমল থাকবে, 300টা ইলেকট্রোলাইট এর পরিমাণ থাকবে, ঠিক আছে কিনা? ডিসঅর্ডারস অফ সোডিয়াম, এই যে বললাম আমরা সোডিয়াম বেড়ে যাওয়াকে বলা হয় হাইপার, কমে যাওয়াকে বলা হাইপো। তারপর হচ্ছে পটাশিয়াম বেড়ে যাওয়াকে বলা হাইপার ক্যালেমিয়া, কমে যাওয়াকে বলা হাইপোক্যালেমিয়া। এখন ক্যালসিয়ামকে বলা হাইপার ক্যালসিমিয়া, ক্যালসেমিয়া, আর কমে যাওয়াকে বলা হাইপোক্যালসেমিয়া, ঠিক আছে? ওকে, মোটামুটি আমরা শেষ করলাম। এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। হোয়াই ইসিএফ ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট? এটা কিন্তু প্রফের কোশ্চেন, এটা দিয়ে, এটা ছাড়া তুমি পাস করতে পারবে না। দেখো, ইন দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড আর দ্য আয়ন্স এন্ড নিউট্রিয়েন্টস নিডেড বাই দ্য সেল টু মেনটেন লাইফ। এক্সট্রা সেলুলার ফ্লুইড, সেল তো একটা জায়গায় আছে, একটা নির্দিষ্ট জায়গায় সে বসে থাকে, কিন্তু আমরা কি হাতের মাধ্যমে খেতে পারি? আমরা কি পায়ের মাধ্যমে খেতে পারি? আমরা তো মুখের মাধ্যমে খাই, সেটা হচ্ছে পেটে যায়। সেই খাবারটা কিভাবে সেলের মধ্যে পৌঁছায়? অবশ্যই ইসিএফ, প্রথমে ব্লাড অবস্থায়, ব্লাড ইসিএফ এর মাধ্যমে, তারপরে সেই ব্লাড থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে যায়, সেখান থেকে সেলে ঢোকে, তাই না? তাহলে ইসিএফ, টোটাল ইসিএফটাই মূলত হচ্ছে এই একটা সেলের প্রতি আয়ন সাপ্লাই দেয়, নিউট্রিশন সাপ্লাই দেয়, এগুলো সাপ্লাই দেওয়ার মাধ্যমে সেলটা বেঁচে থাকে। আর সেল বেঁচে থাকার মাধ্যম মানে হচ্ছে আমরা বেঁচে আছি, ঠিক আছে কিনা? এই কথাটা হচ্ছে কমন কথা। তারপর thus the cells live in essentially the same environment the extracellular fluid. ওকে, তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইডের কারণে আমরা কি করি? আমাদের হাতের সেল যেরকম গ্লুকোজ সাপ্লাই পায়, আমাদের পায়ের সেলও সেম গ্লুকোজ সাপ্লাই পায়, আমাদের ব্রেনের সেলও সেম গ্লুকোজ সাপ্লাই পায়। শুধু এক্সট্রাসেলুলার ফ্লুইডটা একটা কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করে সবাইকে সমান সাপ্লাই দিচ্ছে। এই জন্য ইসিএফটাকে বলা হয় এক্স এনভায়রনমেন্ট, ইন্টারনাল এনভায়রনমেন্ট। মানে আমরা চট্টগ্রামে আছি তো, অথবা ঢাকায় আছি, ঢাকার বাতাস, আকাশ, বাতাস, তারপর অক্সিজেন, সবকিছু মিলে একটা পরিবেশ। মানে সেল গুলা হাতের সেল, কিন্তু সে আছে আমার শরীরে, এই তার আশেপাশের যে পরিবেশ এটাকে বলা হয়
ইন্টারনাল এনভায়রনমেন্ট, সেলের ভিতরে না, আমি আবার বলতেছি সেলের ভিতরের জিনিসটা ইন্টারনাল এনভায়রনমেন্ট না। সবাই, অনেক স্টুডেন্ট হচ্ছে প্রথম দিকে পড়তে গিয়ে সেলের ভিতরের জিনিসটাকে মনে করে যে ইন্টারনাল এনভায়রনমেন্ট। না, দিস ইজ নট ইন্টারনাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ এক্সট্রা সেলুলার ফ্লুইড। ওকে, তারপর হচ্ছে ফর দিস রিজন দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড ইজ অলসো কল্ড দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি। এটাকে ল্যাটিন একটা টার্মে বলা হয় হচ্ছে মিলিও ইন্টেরিয়র। এই মিলিও ইন্টেরিয়র দিয়ে একবার হচ্ছে প্রফে কোশ্চেন আসছিল। এটা সব 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 ইয়াতে মেডিকেলে কোশ্চেন আসছে। এটা মিলিও ইন্টেরিয়র ঢাকাতেও আসছিল, সিএমসি তেও আসছিল, তারপর হচ্ছে তোমার সিলেট মেডিকেলের আন্ডারও এই কোশ্চেন আসছিল যে রাইট শর্ট নোট অন মিলিও ইন্টেরিয়র। তো যারা হচ্ছে গাইডলাইন পড়ে নাই বা ওই সময় গাইড গুলোতে এটা ছিলই না, তারা হচ্ছে বলছে মিলিও ইন্টেরিয়র এটা আবার জিনিসটা কি। এটা আসলে ইন্টারনাল এনভায়রনমেন্ট। তুমি জাস্ট মিলিও ইন্টেরিয়র, ইসিএফ ইজ কল্ড ইন্টারনাল। প্রথমে মিলিও ইন্টেরিয়রের মিনিংটা লিখবা যে ইট মিনস ইন্টারনাল এনভায়রনমেন্ট। আর এই টার্মটা দিছে কে? ক্লড বার্নার্ড 100 বছর আগে, প্রায় 100 বছর আগে। হ্যাঁ, তারপর হচ্ছে বললা ইন্টারনাল এনভায়রনমেন্ট। আর এটা কাকে বলা হয়? ইসিএফ কে বলা হয়। কেন বলা হয়? ওই যে এটা সবার জন্য একটা কমন পরিবেশ মেনটেন করে এই জন্য। এরপরে বললো আর কি, সেলস আর ক্যাপেবল অফ লিভিং এন্ড পারফর্মিং দেয়ার, এটা তোমরা কিন্তু নোট করে ফেলবা, এটা গাইডে মনে হয় ওরকম সুন্দর করে নাই। Spatial functions as long as the proper concentration of oxygen, glucose, different ions, amino acids, fatty acids, different things, এগুলার কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করে এই জন্য। ওকে, তাহলে এই যে তুমি যদি এক লাইনে লিখতে চাও ডেফিনেশন যে মিলিও ইন্টেরিয়র বা ইন্টারনাল এনভায়রনমেন্ট কি, তাহলে এটা তোমাকে লিখতে হবে। ECF contains ions and nutrients essential for maintenance of cellular life and provides essentially the same environment for all cells of the body. So ECF is called the internal environment. Sources of nutrients in the internal environment. Internal environment হচ্ছে সেলকে নিউট্রিশন সাপ্লাই দেয়, কিন্তু তার কাছে আসে কোথেকে? রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে আসে অক্সিজেন, জিআইটি সিস্টেমের মাধ্যমে আসে হচ্ছে ফুড গুলা, কি কি? গ্লুকোজ, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলা। লিভার এবং আদার অর্গানস থেকে আসে কি? এখান থেকেও গ্লুকোজ আসে। ওই যে লিভারে গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয়, গ্লুকোজ আসে এখান থেকে। কিডনি থেকে কি আসে? কিডনি থেকে আসে ভিটামিন ডি, ভিটামিন ডি ইম্পর্টেন্ট কিন্তু। মাসকুলোস্কেলেটাল সিস্টেম, এখান থেকেও গ্লুকোজ আসে, কারণ মাসেলের মধ্যে গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ আসে। আর স্কেলেটাল বা এই যে বোনস গুলো থেকে আসে কি? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সোর্স কিন্তু বোনস। বোনস ভেঙে ভেঙে ক্যালসিয়ামটা বডিতে আসে, মেনটেন করে আর কি। রুটস অফ রিমুভাল অফ মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টস, এই ওয়াস্ট প্রোডাক্ট গুলা বডি থেকে কিভাবে বের হয়? লাংস এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের হয়, কিডনির মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এক্সট্রা আয়ন্স এবং ওয়াটার বের হয়। জিএটি বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে হচ্ছে আমাদের নাড়ি ভুড়ি অন্ত্রের মাধ্যমে, অন্ত্র সিস্টেমের মাধ্যমে আর কি 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 বের হয়? আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস, এগুলো বের হয় আর কি। লিভারের মাধ্যমে বের হয় ড্রাগস অ্যান্ড কেমিক্যালস গুলা, এগুলো কোথায় যায়? পিত্তের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়, বাইরের মাধ্যমে। ওকে, আমাদের মোটামুটি আজকের লেকচারের এতটুকুই ছিল হচ্ছে পড়া আর কি। তোমরা চাইলে গত বছরের লেকচারটাও করতে পারো, আর যদি না চাও তাহলে এই লেকচারটাকে তোমরা নোট করে ফেলবা। আর অবভিয়াসলি আমি এটা নিয়ে একটা সেশন নিব। এই সেশনটা একটু খুবই ইন্টারেস্টিং একটা সেশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আমরা এই সেশনটা নিব আর কি। যে তোমরা দেখে, আমার মনে হয় তোমাদের যদি পড়াটা শেষ করে ফেলো তাহলে আমরা 2-3 দিন পরে এই সেশনটা নিব। এটা তোমাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে আশা করি। আর এটাকে নোট করার পরে কেন বাফার সিস্টেম বলা হয়, কেন বাফার সিস্টেম বলা হয় একটু বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ব্লাডে বাফার মানে কি? বাফার মানে হচ্ছে যেই জিনিসটা, মানে ওই যে আমরা 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 ইন্টারে যেটা জানতাম আর কি, যে পিএইচ দিয়ে, শুধু পিএইচ দিয়ে জানতাম যে পিএইচ কমতেও দেয় না, বাড়তেও দেয় না, পিএইচটাকে সে নর্মাল রাখে, মানে 7.35 থেকে 7.45 এর মধ্যে রাখে। এটা হচ্ছে বাফার সিস্টেম, আমরা ইন্টারে পড়েছিলাম। কিন্তু আসলে বাফার মানে হচ্ছে যে শুধু করে পিএইচ, তো বিষয়টা এমন না। বাফার পুরো বডির যে কোনো জিনিসের সাথে এটাকে বাফার বলা হয়। বাফার মানে হচ্ছে যেটা হচ্ছে নিউট্রালাইজ করতে পারে। তো রক্তের মধ্যে আমরা মনে করি যে হঠাৎ করে অনেক বেশি খাবার খেয়ে ফেললাম, রক্তে গ্লুকোজ বেড়ে গেছে। রক্তে যদি গ্লুকোজ বেড়ে যায় সেটাকে আমরা কি বলি? ডায়াবেটিস। হ্যাঁ, রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়ার ডিজিজটা ডায়াবেটিস না? তো ডায়াবেটিসটা যেন না হয় এই জন্য কি করে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এই গ্লুকোজটাকে রক্তনালী থেকে বের করে সেলের ভিতরে নিয়ে যায়, কোষের ভিতরে নিয়ে যায়। তাহলে গ্লুকোজের পরিমাণটা কিন্তু নর্মাল থাকতেছে, মানে বাড়তেছেও না কমতেছেও না। এই জন্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাকে কি বলা হয়? বাফার সিস্টেম বলা হয়। যে সে কোনো একটা জিনিসকে অতিরিক্ত হতে দিচ্ছে না, কমতেও দিচ্ছে না। ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ গেটিং মিক্সড অফ ইসিএফ আর এসএফ? আরে ইসিএফ এসএফ কেমনে মিক্সড হবে রে ভাই? যেটা সেলের ভিতরে, ওটা সেলের বাহিরে আসলে তো সেটা ইসিএফ হয়ে যাচ্ছে। আবার যেটা সেলের বাহিরে ইসিএফ, সেটা সেলের ভিতরে ঢুকে গেলে তো আইসিএফ হয়ে যাচ্ছে। একসাথে হবে কিভাবে?
একসাথে হওয়ার তো সুযোগ নেই। হ্যাঁ, এক্সচেঞ্জ হতে পারে, এখান থেকে ভিতরে যেতে পারে, ভিতর থেকে বাইরে হতে পারে। দেন আইসিএফ নষ্ট হয় কিভাবে? আইসিএফ নষ্ট হয় কিভাবে? আইসিএফ নষ্ট হয় না। আইসিএফটা হচ্ছে তোমার এক কনস্ট্যান্ট মেনটেন করে যায়, একদম সেলের ভিতর সবসময় থেকে যায়। তবে তবে ওই যে অসমোলারিটি আমরা পড়ালাম না, অসমোলারিটিটা যদি রক্তে বেড়ে যায়, রক্তের অসমোলারিটি 280 থেকে 310 ছিল না, তাহলে এই যদি 380 থেকে বেড়ে যায়, তখন এই অসমোল গুলার কাজ হচ্ছে, এদের এদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা পানিকে ধরে রাখে, ওয়াটার হোল্ড করে রাখে, পানিটাকে হোল্ড করে রাখে। তখন যদি অসমোলারিটি বেড়ে যায়, তখন এরা ইয়ে থেকে ইসিএফ থেকে ইসিএফ এর পরিমাণ আইসিএফ থেকে, সরি, সেলের ভিতর থেকে পানিটাকে বের করে ফেলবে, বের করে আইসিএফ এর পরিমাণটা কমিয়ে দিবে, তখন ইসিএফ এর পরিমাণটা আবার বেড়ে যাবে। হ্যাঁ, তখন এই সেলটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন, আর কোনো কিছু কিছু কোশ্চেন করতে হবে ভাইয়া সেশনের পিরিয়ড? হ্যাঁ, পিরিয়ডটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। দেন ইসিএফ নষ্ট হয় কিভাবে? আইসিএফ কি নতুন কোনো তৈরি হয় না? না, আইসিএফ কি, আইসিএফ ওই যে একই তো কথা, যে যখন সেলের ভিতরে, যখন এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাকে বাফার কেন বলি, যে বডিতে পানি বেড়ে গেল, তখন কিছু পরিমাণ পানি সেলের ভিতর ঢুকে যাবে, আর কিছু পরিমাণ পানি কিডনি দিয়ে ইউরিনের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে বডি থেকে বের হয়ে যাবে। তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেস, এক্সচেঞ্জ প্রসেস, যে ইসিএফ আইসিএফ এক্সচেঞ্জ হতে পারে, কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হয়, তো কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হয়।